সুনির্মল বসুর ছড়ায় আছে চটাং করে গালের ওপর চল লাগাবো সজোরে। বাম কংগ্রেসের ধর্মঘটে আজ দিনভর এই পুলিশের চর তো এই পুলিশকে চর, লাঠিচার্জ, গাজোয়ারি, অতি সক্রিয়তা, নিষ্ক্রিয়তা এ সমস্ত কিছু নিয়ে উত্তাল হলো রাজনীতি। আর সেই নিয়েই প্রথম প্রশ্ন। কোথাও ধর্মঘটি সিপিএম নেতাকে সপাটে চর মারলেন থানার আইসি, কোথাও লাঠিচার্জ। বাম কংগ্রেসের বন্ধে দিকে দিকে অশান্তি। প্রশ্ন উঠছে, পুলিশের এই সক্রিয়তা কোথায় থাকে অনুব্রতদের ক্ষেত্রে? দ্বিতীয় প্রশ্ন, কলেজ স্ট্রিটে ওসিকে চর এসএফআই নেত্রী, শিলিগুড়িতে খুলে নেওয়া হলো পুলিশের টুপি। ধর্মঘটে গাড়ি আটকানো ও দোকান বন্ধের চেষ্টা ঘিরে দিকে দিকে অশান্তি। মানুষের ওপর ভরসা না রেখে বন্ধ সফল করতেই বা কেন এই গাজোয়ারি? তৃতীয় প্রশ্ন, তুফানগঞ্জে ধর্মঘটিদের ধোলাই ও পেটায়ের হুমকি তৃণমূলের। কীর্ণাহারে পুলিশের সামনেই সিপিএম কর্মীদের মারা হলো কিল, চর, ঘুষি। ধর্মঘট ঠেকাতে রাস্তায় নেমে দাদাগিরির দায়িত্ব শাসক দলকে কে দিল? চতুর্থ প্রশ্ন, তোলা না পেয়ে প্রায় 30টা ট্রাক ভাঙচুরের অভিযোগ। নিওয়ালিপুর থানার চারজন সাব ইন্সপেক্টরকে সাসপেন্ড করলো লালবাজার। পুলিশই যদি গুন্ডাগিরি, তোলাবাজি শুরু করে তাহলে সাধারণ মানুষ যাবেন কোথায়? পঞ্চম প্রশ্ন, ফের নরেন্দ্র মোদীর রাজ্যে সেতু বিপর্যয়। এবার ভাদোদারায় নদীর ওপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ব্রিজ। মৃত্যু অন্তত 10 জনের, আহত বহু। এটাই গুজরাট মডেল, আক্রমণ তৃণমূলে। এরপর পশ্চিমবঙ্গের কোনো বিপর্যয়কে একটা ফ্রড বলতে কি বাধবে বিজেপি? তবে শুরুতেই দেখে নেব আজকের বন্ধ ঘিরে চূড়ান্ত উত্তেজনার ছবি পরপর। মোদী সরকারের বিভিন্ন শ্রমনীতির বিরুদ্ধে বাম ও কংগ্রেসের শ্রমিক সংগঠনগুলির ডাকে ধর্মঘট। ধর্মঘটের কড়া বিরোধিতা করে পথে নামল তৃণমূলের শ্রমিক সংগঠন। ধর্মঘটে অংশ নিল না আরএসএস এর শ্রমিক সংগঠন। আর তৃণমূলের পাশাপাশি ধর্মঘট রুখতে বুধবার সক্রিয় ভূমিকায় দেখা গেল পুলিশকে। যে পুলিশ তৃণমূল দাদাগিরি করলে চুপ করে বসে থাকে বলে অভিযোগ, অনুব্রত মণ্ডল আইসির মা ও স্ত্রীকে অশ্লীল ভাষায় আক্রমণ করলেও পর্যাপ্ত কড়া ব্যবস্থা নেয় না বলে অভিযোগ। বাম কংগ্রেসের শ্রমিক সংগঠনের ডাকা ধর্মঘটের দিন সেই পুলিশকেই দেখা গেল এই ভূমিকায়। দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে বামেদের জমায়েতে বাধা দেয় পুলিশ। ধর্মঘট সমর্থনকারীদের সঙ্গে বচসা বাঁধে বংশীহারি থানার আইসির। এরপরই সিপিএম নেতাকে সপাটে চড় কষান বংশীহারি থানার আইসি অসীম গোপ। বাম নেতাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। আপনারা দেখেছেন বংশীহারিতে এক অপদার্থ পুলিশ বর্ষিয়ান আমাদের পার্টি কর্মীকে চড় মেরেছে বিনা প্ররোচনায়, শুধু ম্যাচও দেখানোর জন্য। ইতিমধ্যে এসপির কাছে ওই পুলিশকে ক্লোজ করার জন্য দাবি জানানো হয়েছে। প্রয়োজনে গোটা রাজ্যের সর্বত্র সব থানার সামনে বিক্ষোভ হবে। ধর্মঘটের সমর্থনে সিপিএম এর মিছিল ঘিরে দক্ষিণ কলকাতার গাঙ্গুলি বাগানে ধুমধুমার বাঁধে। এসএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্যের সঙ্গে পুলিশের বাগবিতণ্ডা শুরু হয়। জামার কলার ধরে টেনে হিচড়ে এসএফআই নেতাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে পুলিশ। বাম সমর্থকরা বাধা দিলে পুলিশের সঙ্গে কার্যত মারামারি শুরু হয়। ঠিক এভাবেই ধরপাকড়ের প্রক্রিয়া চালাচ্ছে পুলিশ। পুলিশ কিন্তু এক প্রথম দফায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, তারপরে কিন্তু রীতিমতো চ্যাংদোলা করে সৃজন ভট্টাচার্যকে তাকে বাসে তোলা হয়েছে। পুলিশের যে বাস আগে থেকে ব্যবস্থা করে রাখা হয়েছিল সেই বাসেই কিন্তু সৃজন ভট্টাচার্যকে তোলা হয়েছে। পালকিং চালচোর আর তার ভৃত্য, উর্দি পড়া ভৃত্য, তারা টায়ার চোর। প্রতিবাদীরা টায়ার চালাতে এসছে, সেই টায়ার কেড়ে নিয়ে পালিয়েছে। মুখ্যমন্ত্রী একদম মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীর কাজটা এক্সিকিউট করছে, তাই পুলিশ দিয়ে বন্ধ করা। আর ওই বীরপুঙ্গব পুলিশ অনুব্রত মণ্ডলের কাছে মাথা নিচু করে থাকে, মেরুদণ্ড জমা দিয়ে থাকে। মা বোনেদের ইজ্জত নিয়ে যখন কথা বলে অনুব্রত মণ্ডলরা, এই মনোজিৎ মিশ্ররা, তাদের সামনে মাথা নিচু, অপরাধীদের সামনে মাথা নিচু। আর একটা ধর্মঘটকারী যারা গণতান্ত্রিকভাবে ধর্মঘট করছে তাদেরকে চড় মারছে। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। দেখুন, বন্ধ করা আর বন্ধের নামে বাঁদরামি করা, গুন্ডামি করা তো এক জিনিস নয়। কেরালার বামফ্রন্ট সরকার, যেখানে বামফ্রন্টের ডাকা ধর্মঘটকে অ্যাকসেপ্ট করছে না, আপনারা এক্সপেক্ট করছেন পশ্চিমবঙ্গের সরকার, যাদের 2011 সালে ক্ষমতায় আসার পর থেকে অন্যরকম স্ট্যান্ড, তারা সেই জিনিসটা করবে? এই জিনিসটা কি দ্বিচারিতা নয়? হাওড়ার ডোমজুড়ে ধর্মঘট সমর্থনকারীরা বাস থেকে যাত্রীদের নামিয়ে দেওয়ার চেষ্টা করলে লাঠিচার্জ করে পুলিশ।
লাঠির ঘায়ে দুজন সিপিএম কর্মী আহত হন। এদিকে কলকাতায় ধর্মঘটে সামিল এসএফআই ডিওয়াইএফআই নেতা কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে অবরোধ করা হয় কলেজ স্ট্রিটে। পুলিশের সঙ্গে উত্তপ্ত বাদানুবাদের পর শুরু হয় ধস্তাধস্তি। প্রিজন ভ্যানে তোলার সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। জোড়াসাঁকো থানার ওসিকে চড় মারেন এসএফআই নেত্রী। হিন্দল দে, চঞ্চল মজুমদার ও সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, প্রথমে আমাদের নীতিগত অবস্থান দিয়ে শুরু করব। শতাব্দী প্রাচীন আনন্দবাজার পত্রিকা মনে করে যে স্বাধীনতার পরবর্তী সময় প্রতিবাদের অস্ত্র হিসেবে বন্ধ, হরতাল, অবরোধ এগুলো বহু ব্যবহারে জীর্ণ। প্রতিবাদের প্রকরণ হিসেবে তাদের ধার হারিয়েছে। কিন্তু বন্ধ ডাকা যেমন কোনো রাজনৈতিক দল বা যে কোনো সংগঠনের অধিকার, তেমনি যে কোনো মানুষের সেই বন্ধকে সমর্থন করা বা তার বিরোধিতা করাও তাদের গণতান্ত্রিক অধিকার। সুতরাং জোর করে বন্ধ ভাঙা বা জোর করে বাজার দোকান বন্ধ করে বন্ধ করানো আমাদের চোখে সমান নিন্দাজনক। তাই ঠিক যেমন জোর করে কার্যত সরকারি চাকরিতে ক্ষতির ভয় দেখিয়ে বন্ধ ব্যর্থ করার চেষ্টা, যেটা এবারও হয়েছে, আমাদের কাছে অগণতান্ত্রিক, তেমনি বাস আটকে যাত্রী নামিয়ে বন্ধ সফল করার গাজোয়ারিটাও আমাদের কাছে গণতন্ত্র বিরোধী। কেন আমাদের পুলিশ এবং প্রশাসন এবং রাজনৈতিক দলগুলো বন্ধ ব্যর্থ না সফল হবে সেটা মানুষের ওপর, আমাদের সাধারণ মানুষের ওপর ছেড়ে দেওয়ার সাহস দেখায় না। যে পুলিশ, এই অনুষ্ঠানেই দেখাবো, নিওয়ালিপুরে তোলা না পেয়ে প্রায় 30টা মাল বোঝাই ট্রাক ভেঙে দেয় বলে অভিযোগ, সেই পুলিশই অতি সক্রিয় হয়ে বাম কর্মীকে চড় মারে। আবার উল্টো দিকে কলেজ স্ট্রিটে ধর্মঘটিদের একজনের পুলিশকে চড় মারার আমরা সমান নিন্দা করছি। কেন মানুষের সিদ্ধান্ত মানুষের ওপর ছাড়ার সাহস দেখায় না এই রাজ্যের রাজনীতি? এটা আমার প্রথম প্রশ্ন। দেখি বিশ্বনাথ চক্রবর্তী কি বলেন। না, সুমনদা, আবারও প্রমাণিত হলো একটি বনকে কেন্দ্র করে না রাজ্য সরকার, না শাসক দল তৃণমূল কংগ্রেস, না বিরোধী যারা বন ডেকেছিল বামেরা, তারা কেউই কিন্তু সাধারণ মানুষের উপরে আস্থা রাখেনি। তারা কেউই কিন্তু আইনের উপরে আস্থা রাখেনি। তারা কেউই কিন্তু গণতন্ত্রের উপরে আস্থা রাখেনি। প্রত্যেকেই কিন্তু গাজোয়ারি অবস্থান থেকে নিজেদের প্রতিষ্ঠা করতে চেয়েছে। কেউ বনকে সফল করতে চেয়েছে গায়ের জোরে, কেউ গায়ের জোরে, প্রশাসনের জোরে বনকে বিরোধিতা করতে চেয়েছে। এবং সেখানে বিস্ময়কর 3টে বিষয় আমার কাছে মনে হয়েছে। একটা হলো যে পুলিশ প্রশাসন বন্ধের বিরোধিতা করতেই পারে এবং সরকারের একটা অবস্থান থাকতেই পারে, কিন্তু প্রশ্নটা হচ্ছে সেই পুলিশ প্রশাসনের পাশাপাশি যদি শাসক তৃণমূল কংগ্রেস লাঠি নিয়ে নেমে যায়, পুলিশ প্রশাসনের পরিবর্তে যদি তারাই পুলিশের ভূমিকা পালন করে, তাহলে বুঝতে হবে যে শাসক দল এবং পুলিশ প্রশাসন একাকার হয়ে গেছে। এবং সেখানে এতটাই পলিটিসাইজেশন হয়েছে, যেটা পরবর্তী পর্যায়ে আপনি আলোচনা করবেন। এতদিন আমরা বলতাম পুলিশ তৃণমূল সমার্থক শব্দ, আর আজকের 30টা গাড়ি ভাঙচুর করে তোলা দেয়নি বলে ভাঙচুর করার ফলে পুলিশকে বলতে হবে যে পুলিশ এবং গুন্ডা তারা সমার্থক শব্দ। কিন্তু বিরোধী জায়গা থেকে যদি দেখি বামেদের, যারা প্রতিনিয়ত বিকল্প রাজনীতির কথা বলে বামেরা, যারা অনুব্রত মণ্ডলের ভাষণ নিয়ে এত চর্চা করেন যে পুলিশকে তারা কেন এত বললেন, সেই বামপন্থীরা কি বিকল্প ভাবনা মানুষের সামনে রাখলেন যখন তাদের নেত্রী বা নেতারা ওসিকে চড় মারছেন, প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত ওসি যিনি কর্মরত তাকে চড় মারছেন, অথবা শিলিগুড়িতে পুলিশের টুপি তুলে নিচ্ছেন, সেই ধর্মঘটিরা অর্থাৎ বামপন্থীরা কি বিকল্প ভাবনা আমাদের সামনে হাজির করলেন। এবং একই সাথে আমার প্রশ্ন যে মমতা বন্দ্যোপাধ্যায় 76টা বন্ধ ডেকেছিলেন বিরোধী থাকাকালীন, বন্ধের উপর ভিত্তি করে মানুষকে সংগঠিত করে তিনি বিকল্প রাজনীতি অর্থাৎ বামেদের অপসারণ করেছিলেন। সেই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার একটু আগে বলতে পারেন, যখন সবাই জেনে গেছে মমতা ক্ষমতায় আসবেন, তখন থেকে ঘোষণা করলেন যে আমরা বন বিরোধী। বন বিরোধীর অবস্থান এক জিনিস, আর হলো বন বিরোধিতার নাম করে কর্মচারীদের উপর নিপীড়ন করাটা আরেকটা অগণতান্ত্রিক এবং স্বৈরাচারী মানসিকতা। যে ভাষায় যেভাবে সরকারি বিজ্ঞপ্তি বেরোয়, যেভাবে মানে সরকারি কর্মচারীদেরকে ভয়ে রাখা হয়, সন্ত্রস্ত করে রাখা হয়, টিগারের উপরে রাখা হয়, সেটা কোনো গণতান্ত্রিক দেশে হতে পারে না। সেটা কিমের রাজ্য দেশে হতে পারে, উত্তর কোরিয়াতে। কিন্তু আমরা একটা তো গণতান্ত্রিক দেশ, সংবিধানের 19 নম্বর ধারায় হরতাল করবার এখতিয়ার আছে প্রত্যেকটা রাজনৈতিক দল।
মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী রাজনীতিতে ছিলেন তখন একরকম অবস্থান নিয়েছেন, আর যেই শাসক হয়ে গেলেন তখন সবার গলাটা টিপে ধরছেন যে না, ন্যূনতম তোমাকে আমি রাজনৈতিক অধিকার থেকেও বঞ্চিত করব। তাহলে কি উদাহরণ সুমনদা রাখছেন? একই সাথে পুলিশের অবস্থান আপনি দেখুন, পুলিশ যে আইন অনুসারে চলার কথা সেই পুলিশ ধর্মঘটীদেরকে চড় মারছে। আপনাকে কে এখতিয়ার দিল ধর্মঘটীকে চড় দেওয়ার, চড় মারার? যে বুনিয়াদপুরের যে ঘটনাটা ঘটেছে, বয়স্ক মানুষ যদি প্রয়োজন হয় গ্রেফতার করুন, আপনি গ্রেফতার কথা বলতে বলতে চড় মারছেন, ডিটেইন করতে পারেন, আপনি গ্রেফতার করুন, ডিটেইন করুন, কিন্তু একজন বয়স্ক মানুষকে সে গণতান্ত্রিক অধিকারের বলে বা সংবিধানের 19 নম্বর ধারার বলে যখন সে বন্ধ বা হরতাল ডাকছে, সেই মানুষটিকে আপনি বুড়ো মানুষটিকে চড় মারছেন। পুলিশ কি নিদর্শন রাখছে? পুলিশ যদি গুন্ডা আকার নেয়, পুলিশ যদি নিজে গুন্ডার ভূমিকা পালন করে, যেটা 30টা ট্রাক তারা তোলা দেয়নি জন্য তাদের ট্রাকগুলোকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, 4 জন সাসপেন্ড হয়েছে ইন্সপেক্টর, এই এন্টার ঘটনাগুলো যদি দেখেন তাহলে একদিকে পুলিশ গুন্ডা হয়ে যাচ্ছে, শাসক দলের শুধু নয় গুন্ডাতে পরিণত হচ্ছে, শাসক দল কার্যত স্বৈরাচারীতে অবস্থান নিচ্ছে, নিজেরা আইন তুলিয়ে নিয়ে নিজেরা ধর্মঘটীদেরকে আক্রমণ করছে, আর ধর্মঘটীরা তারা আমাদের সামনে কোনো বিকল্প রাস্তা রাখতে পারছে না, বিকল্প দর্শন রাখতে পারছে না, তারা সরাসরি পুলিশ প্রশাসনের উপর চড়াও হচ্ছে, যেটা আইন বহির্ভূত। বেশ, চরের কথা হলো, দেখুন একদিকে বুনিয়াদপুরে সিপিএম নেতা, বয়স্ক সিপিএম নেতাকে চর মারতে দেখা গেল বংশীহারি থানার আইসিকে, আবার উল্টো দিকে যে ছবিটা আমাদের সমান খারাপ লেগেছে, জোড়াসাঁকো থানার ওসিকে কলেজ স্ট্রিটে একজন ধর্মঘটী মহিলা তিনি সপাটে চর মারলেন। আমি বলছি দুটোর কোনোটাই যে আদর্শ ছবি নয় এটা বলে দেওয়ার দরকার হয় না, কিন্তু দুটোই সমান নিন্দাজনক। পরের প্রতিবেদন। ধর্মঘট ঘিরে খণ্ডযুদ্ধে বুধবার সকাল থেকে উত্তপ্ত ছিল কলকাতা থেকে জেলা। সেই উত্তাপ কয়েক গুণ বাড়িয়ে দিল প্রথমে সিপিএম নেতাকে পুলিশের চড়, এবং তার কয়েক ঘন্টার মধ্যেই এক পুলিশ অফিসারকে এসএফআই নেত্রীর চড়। খাস কলকাতার কলেজ স্ট্রিট জোড়াসাঁকো থানার ওসিকে চড় মারতে দেখা গেল এসএফআই এর কলকাতা জেলা সভানেত্রী বর্ণনা মুখোপাধ্যায়কে। বুধবার কলেজ স্ট্রিট থেকে গ্রেপ্তার করা হয় ধর্মঘটে সামিল হওয়া এসএফআই এবং ডিওয়াইএফআই নেতা কর্মীদের। অবরোধ তুলতে ঘটনাস্থলে আসে পুলিশ, টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করতে গেলে তার লাথি মেরে সরিয়ে দেওয়া হয়। এরপরে পুলিশের সঙ্গে শুরু হয় বাদানুবাদ। কয়েকজনকে আটক করা হলে আরো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। প্রিজন ভ্যানের দরজা ধরে টানা হেঁচড়া করতে থাকেন এসএফআই এবং ডিওয়াইএফআই এর কর্মী সমর্থকরা। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সরব হয়েছেন তৃণমূলের একাধিক নেতা। 12-13 জন মিলে রাস্তা আটকাবে, আটক করছে, 4-5 দিয়ে গাড়ি যাচ্ছে, তো পুলিশ সেখানে তাদেরকে সরাতে গেছে, সেখানে ওসির গায়ে হাত দেওয়া হচ্ছে, ওসিকে ধাক্কা দেওয়া হচ্ছে, আপত্তিকরভাবে মারা হয়েছে। এইটা হচ্ছে বামপন্থীদের কালচার। ওসি চর মেরেছে, তাকে তো গ্রেপ্তার করা উচিত, যাতে সেটা করতে না হয় একটা কাউন্টার কেস দেওয়ার মতো করে কেস সাজাবার চেষ্টা করছে। এই ঘটনা প্রসঙ্গে এসএফআই এর রাজ্য নেতৃত্বের দাবি ইচ্ছাকৃতভাবে কিছু করা হয়নি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তির সময় গায়ে হাত লেগে গেছে। সন্দীপ সরকার, রঞ্জিত সাউ ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আমার পরের বক্তা সায়নদীপ মিত্রর কাছে যাব একেবারে আবার সেই নীতিগত প্রশ্ন নিয়ে। আমি বলছি মানুষ তার গন্তব্যস্থলে যাবেন অথবা যাবেন না, সেই চয়েসটা, সেই পছন্দটা তার উপর কেন ছেড়ে দেওয়া হবে না? শাসক বা বিরোধী কেউ কেন তাকে বাধা দেবে? আমি বলছি বামপন্থীরা সকাল থেকে রাত অবধি সাধারণ মানুষের কথা বলেন। আজকে এতগুলো জায়গায় ট্রেন অবরোধ হলো, সেখানে হয়রানি কার হলো? সাধারণ মানুষের। হুগলির কোন্নগর থেকে শুরু করে উরুবেড়িয়া, ব্যারাকপুর, লালগোলা, দুর্গাপুর। আমি বলছি এবিপি আনন্দের ক্যামেরায় যেগুলো ধরা পড়েছে সেগুলোরই যদি তালিকা করি দুপাতা ছাড়িয়ে যাবে। বাস, গাড়ি, এমনকি টোটো রাস্তায় আটকে সেখান থেকে সাধারণ যাত্রীকে, যাদের কথা আবার বলছি বামপন্থীরা সকাল বিকেল বলেন, তাদের নামানো হলো জোর করে। সেটা সিঙ্গুরে, সেটা কামারহাটিতে, আলিপুরদুয়ারে, এরকম অজস্র জায়গায়।
আমার সায়নদীপের কাছে প্রশ্নটা থাকবে একেবারে সাধারণ মানুষের জায়গা থেকে, যে সাধারণ মানুষ সমর্থন করলে স্বতঃস্ফূর্ত বন্ধ এমনি হবে, তার জন্য গা জোয়ারি করার কি প্রয়োজন ছিল? আমার কথা প্রথমে সুমনদা, যে জামাই ষষ্ঠীতে ছুটি দিলে শ্রম দিবস নষ্ট হয় না। যুগ যুগ ধরে লড়াইয়ের একটা প্রতিবাদের একটা হাতিয়ার ধর্মঘট, সেই ধর্মঘটকে একদিন ব্যবহার করলেই নাকি শ্রম দিবস নষ্ট হয়। বেশিরভাগ জায়গায় পুলিশ এবং তৃণমূলের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে আমাদের প্রতিরোধ হয়েছে। সাধারণ মানুষের বিরুদ্ধে আমাদের কোনো যুদ্ধ ছিল না, বরঞ্চ সাধারণ মানুষের দাবিতেই আমাদের এই ধর্মঘট। আর স্বতঃস্ফূর্ততার সঙ্গে ধর্মঘট ডাকলে তো কোনো রাজনৈতিক দলকে রাস্তায় নামতে হতো না। ধর্মঘটে রাজনৈতিক দল রাস্তায় থাকবে, তাদের কথাগুলো নিয়ে মানুষের কাছে পৌঁছাবে, পুলিশ তৃণমূলের গুন্ডারা বাধা দিলে প্রতিরোধ হবে, এটাই ধর্মঘটের পদ্ধতি। সায়নদীপ, একটা ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে বাস বা টোটো ট্রেনগুলো থামানো হলো, যে বাসগুলো থেকে লোককে নামানো হচ্ছে, হয়রানিটা তুমি বলছো তারা সাধারণ মানুষ নয়, তাদের হয়রানি হচ্ছে না কেন? এই অংশটাকে বাদ দেওয়া যেত না? আমি বলছি সাধারণ মানুষের আপনি হয়রানি কথা বলছেন, বেশিরভাগ জায়গায় তো মানে মানুষ বেসরকারি বাস সেগুলো কার্যত কোথাও চলেনি, ফাঁকা বাস জোর করে রাজ্য সরকার চালাচ্ছে। যে সরকার বাস ট্রাম তুলে দিচ্ছে সেই সরকারই এখন বাস চালাতে তৎপর, আর সেই বাস আটকাবার জন্য ধর্মঘটীরা রাস্তায় নামলে সেটা মনে করি না। ট্রেন ভর্তি মানুষ, আমি ছবি দেখিয়ে দেবো, আমি তো ছবি তোমার উত্তর দেবে। থাকে সুমনদা, ধর্মঘটে রাস্তায় লোকে বহু মানুষ সমর্থন করে, তারপরেও ধর্মঘটীদের রাস্তায় নামতে হয়। কিন্তু তারপরেও যেভাবে আজকে মানুষ এই ধর্মঘটকে সফল করেছেন, আমি গোটা দেশ এবং রাজ্যের মানুষ, এটা গোটা দেশে ধর্মঘট ডাকা ছিল, রাজ্যের মানুষকে অবশ্যই ধন্যবাদ এবং এই অভূতপূর্ব সারা। কিন্তু পুলিশের যে অ্যাটিটিউড আপনারা বলছিলেন, পার্থ চ্যাটার্জির খাটের তলা থেকে টাকা বেরোয় আর পশ্চিমবাংলায় টেবিলের তলা থেকে পুলিশ বেরোয়। আজকে ধর্মঘটে দেখলাম পুলিশ টেবিলের তলা থেকে বেরিয়ে পড়েছে। দাঙ্গা হাঙ্গামা, কলেজে ধর্ষণ, মনোজিৎ বাহিনী তাদেরকে ঠেকাতে পারে না, ধর্মঘট ভাঙতে এই পুলিশ এই সময়কালে চলে এসছে। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলোর গোটা দেশে ধর্মঘট ছিল, 12 ঘন্টা কাজ চালু করতে হবে, শ্রম করছে তা বাতিল, অসংগঠিত শ্রমিকদের কাজের সুরক্ষা, ন্যূনতম মজুরি, ক্ষেত মজুরদের দাবি এবং সম কাজে সমবেতন, ন্যূনতম মজুরি এবং অসংখ্য দাবি নিয়ে আজকের এই ধর্মঘট ছিল। আরএসএস বাদ দিয়ে, আরএসএস এর সঙ্গে সম্পর্কিত বাদ দিয়ে বাকি সবাই এই ধর্মঘটকে শামিল হয়েছে। সব বুঝাবে, এগুলো পিনারাই বিজয়নকে বোঝাতে পেরেছো তোমরা? বুঝাবো, আমি আমার সিলেবাসে সেটা আছে, মানে যেমন বৈশ্বনাথ থেকে সিলেবাসের বাইরে প্রশ্ন করলে ও মুখ থুবড়ে পড়ে, আমার ওই অসুবিধা হবে না, আমি সে উত্তর দেবো। আমি বলছি কিন্তু এই ধর্মঘট পশ্চিমবাংলায় ভাঙতে মোদির চেয়ে দিদির দরদ কেন বেশি আমি বুঝতে পারলাম না। তৃণমূল তো বিজেপির কাছে সাধু সাজতে এই ধর্মঘট ভাঙতে রাস্তায় নামবে আমি জানি, কিন্তু পুলিশ কেন এত বেহায়া আচরণ করবে? এই পুলিশ তো নিজেদের মা স্ত্রীর সম্ভ্রম, স্বাধীনতা, সম্মান সব জমা দিয়ে রেখে দিয়ে এসছে। এখন বিজেপির ইজ্জত বাঁচাতে সেই পুলিশকে তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছে। পুলিশকে আপনি বলছেন, আমরা এই পুলিশকে কামড়াতে দেখেছি, পিঠে লাথি মারতে দেখেছি, আজকে চর মারতে দেখলাম। আবার আপনি বলছেন যে এখানে একটা ঘটনা দেখেছি, ছবি বলছে, কিন্তু একজন তাকে করছে কি একজন পুরুষ পুলিশ, অন্য কোনো ঘটনা ঘটেনি তো? আমি জানি না যে একটা ধক্কাধাক্কির মধ্যে একজনের কোথাও হাত লেগে গেল আর দাঁড়িয়ে একটা সপাটে চড় মারা, দুটোর মধ্যে যথেষ্ট পার্থক্য আছে। আমি বলছি আমার এটা মানতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমার পরের প্রশ্ন থাকবে যে ওই এসএফআই নেত্রী পুলিশে কমপ্লেনটা করেছেন তো, তবে তোমার এই যুক্তিটা জানাবে। যদি এফআইআর হয় হলো, বেরিয়ে এফআইআরটা করলে তোমার এই যুক্তিটা আমি মেনে নেব। দরকার কেন হবে একজন মহিলা ধর্মঘটীকে সামলাবার জন্য? কেন মহিলা পুলিশ অফিসাররা থাকবে না? এফআইআর হয়েছে কিনা জানতে হবে। আমি বলছি যে এই যে মোদিজির বিরুদ্ধে ধর্মঘট, সেখানে তৃণমূল, পুলিশ আর গুন্ডা তো এখন সমর্থক হয়ে গেছে, তারা নামে যে এইভাবে ধর্মঘটকে ভাঙার চেষ্টা করলো। আবার কি মমতা ব্যানার্জি প্রমাণ করলেন যে সেটিং জিন্দাবাদ? আর আপনার যে সিলেবাসের প্রশ্ন আমার জানা ছিল, সেই সিলেবাসের প্রশ্ন 2022 সালের আগে কোনোদিন এই কেরালার গভর্নমেন্টকে ধর্মঘটের বিরুদ্ধে কোনো অর্ডিন্যান্স জারি করতে হয়নি, সার্কুলার দিতে হয়নি। 2022 সালে কোনো একজন বিজেপির আইনজীবী তিনি কেরালা হাইকোর্টে এই ধর্মঘটের বিরুদ্ধে মামলা করাতে হাইকোর্টের নির্দেশে, এমনকি রাজ্য সরকারকে, কেরালা সরকারকে ভৎসনা করে হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে এই সার্কুলার জারি করতে হবে। পশ্চিমবাংলায় কিন্তু সার্কুলার জারি করার প্রয়োজন হয় না, কারণ পশ্চিমবাংলায় বামফ্রন্ট সরকারই সার্ভিস রুলে এমন চেঞ্জ করে এনেছিল যে ধর্মঘট করার জন্য কোনো আইনের সমস্যা হতো না। আমি শুধু যে ফ্যাক্টটা বলছে না সেটা হচ্ছে শুধু সার্কুলার জারি করা নয়, কেরল সরকার আজকে সমস্ত বাস, ট্রেন, ট্রাম সমস্ত স্বাভাবিকভাবে চালিয়েছে এবং
একেবারে ঘোষণা করে যে স্বাভাবিক থাকবে এই ঘোষণা করে সমস্ত সরকারি বাস এবং সরকারি পরিবহন চালিয়েছে এই বামপন্থী শাসিত সিপিএম শাসিত কেরল সরকার। কিন্তু ওর একটা বক্তব্যে আমি একটা বাক্য যোগ করব, ও শুরুতেই বলল যে বাস ট্রেন এসব চালায় সরকার। আমি বলছি হ্যাঁ সত্যিই তো সরকার চালায়, চড়ে কিন্তু আমার আর সায়নদীপের মতো সাধারণ মানুষ, অর্থাৎ বাস ট্রেন সাধারণ মানুষই চড়ে। আজকে যাদের জোর করে বাস থেকে নামাতে হলো, যাদের নেবে হয়রানি হতে হলো, তারা কিন্তু সাধারণ মানুষ। কিন্তু বাকি ওর সার্কুলার অংশ এবং রাজ্যের সার্কুলারের কথা বিশ্বনাথ দা বলেছেন, আমি সেখানে একমত। আমি পরের প্রতিবেদনে পরপর ছবি দেখাবো যে কিভাবে আজকের ধর্মঘটে প্রত্যেকটা অংশ, প্রত্যেকের পার্ট আমি আলাদা আলাদা করে প্রতিবেদন তৈরি করেছি। সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হলো এই রাজনৈতিক ডামাডোল এবং সক্রিয়তা, অতি সক্রিয়তা এবং নিষ্ক্রিয়তার মাঝখানে পড়ে জাঁতা কলের মতো গোটা দিন ধরে। দেখুন, কোথাও বাস লরি গাড়ি আটকানোর চেষ্টা, কোথাও জাতীয় সড়ক অবরোধ, কোথাও জোর করে দোকান বন্ধ করে দেওয়ার চেষ্টা, কোথাও আবার অবরুদ্ধ করে দেওয়া হয় রেল ট্র্যাক। মোদী সরকারের শ্রমনীতির প্রতিবাদে সিপিএম কংগ্রেস সহ 10টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের ডাকে সাধারণ ধর্মঘট। আর সেই ধর্মঘট সফল করতে একাধিক জায়গায় গায়ের জোর দেখালো ধর্মঘটীরা। মালদার ইংরেজ বাজারের রথবাড়ি মোড়ে গাড়ি আটকানো, দোকান বন্ধ করে দেওয়ার চেষ্টা করেন ধর্মঘট সমর্থকরা। উত্তর 24 পরগনার শ্যামনগর থেকে বেলঘরিয়া, বারাসাত চাপাডালি মোড় একাধিক জায়গায় রাস্তা অবরোধ করেন বাম সমর্থকরা। বেলঘরিয়ায় প্রবর্তক জুট মিলের সামনে বিটি রোড অবরোধ করলে ধর্মঘট সমর্থনকারীদের সঙ্গে ব্যাপক বচসা বাঁধে গাড়ি চালকদের। আলিপুরদুয়ারের বক্সা ফিডার রোডের কোর্ট মোড়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার 2টি বাস আটকে দেয় ধর্মঘটের সমর্থকরা। ধর্মঘটীদের পিকেটিং চলায় আলিপুরদুয়ার শহরে খুলতে পারেনি 3টি বেসরকারি ব্যাংক ও একটি অর্থলগ্নি সংস্থার অফিস। মালদার চাঁচলে এলআইসি অফিস খোলাকে কেন্দ্র করে তৃণমূল ও সিপিএম এর শ্রমিক সংগঠনের মধ্যে ব্যাপক বচসা বাঁধে। শিয়ালদা দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার লাইনে দেউলা ও সংগ্রামপুর স্টেশনের মাঝে একাধিক জায়গায় ওভারহেড তারে কলাপাতা ফেলে দেওয়া হয়। দুর্গাপুর স্টেশনে রেল ট্র্যাকের ওপর বসে পড়েন ধর্মঘটীরা। বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়ক অবরোধ করেন ধর্মঘটীরা, আটকে পড়ে বাস গাড়ি। হুগলির কোন্নগর ও রিষড়া স্টেশনের মাঝে রেল অবরোধ করেন সিপিএম কর্মীরা। নিত্য যাত্রীদের সঙ্গে ধর্মঘটীদের ধাক্কাধাক্কি হয়। শিলিগুড়ির হিলকাট রোডে পুলিশের সঙ্গে বচসা চলাকালীন পুলিশ কর্মীর টুপি খুলে নেন ধর্মঘটীরা, যার জেরে সাময়িকভাবে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সাধারণ মানুষের দোকানে শাটার টেনে টেনে নামিয়ে দেবো, এটাকে গুন্ডামি বলে। রাস্তায় বসে পড়ে রাস্তা আটকাবো, এটাকে গুন্ডামি বলে। এটাকে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বলে না। ধর্মঘট ভাঙতেই হবে। বিজেপির নীতির বিরুদ্ধে, দিল্লি সরকারের নীতির বিরুদ্ধে মুখ্যমন্ত্রী বা তৃণমূল মুখে বলবে আমরা বিজেপির বিরুদ্ধে, বিজেপির নীতির বিরুদ্ধে, বিজেপির নীতির বিরুদ্ধে, কিন্তু বিজেপির পারপাস সার্ভ করার জন্য তৃণমূল বিজেপির চাইতেও বেশি বিজেপিপন্থী। লাঠি সোটা, দল বল, পুলিশ তৃণমূল একসাথে। আর পুলিশকে দেখেও বোঝা গেছে যে নেহাত উর্দিটা পড়তে হয়, তাই পড়েছে, কিন্তু তৃণমূলকে খুশি করলে বিজেপি খুশি হবে, এটা ওরা বুঝে গেছে। দক্ষিণ 24 পরগনার নামখানার হাসপাতাল মোড়ে 117 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন ধর্মঘটীরা। অবরোধের জেরে যানবাহন আটকে পড়ে। মনোজ বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ চৌধুরী ও অরিন্দম সেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবার এই রাজ্যের শাসক এবং সরকারের প্রসঙ্গে আসি। গোটা দিন ধরে যে সবথেকে বড় অসুখটা এ রাজ্যের আরও একবার দেখা গেল। কি সেই অসুখ? যে প্রশাসনের ভূমিকা নিল শাসক দল। দেখুন, সরকার ঠিক করেছে যে বন্ধ হতে দেবে না, কড়া হাতে মোকাবিলা করবে, পুলিশ নেবে, ধর্মঘটীদের তুলে দিচ্ছে, এই অবধি প্রশাসনিক শৃঙ্খলার কারণে তবু মেনে নেওয়া যায়। কিন্তু তারপর শাসক দল এবং শাসক দলের শ্রমিক সংগঠনের যে ভূমিকা গোটা দিন ধরে দেখা গেল, এই পরের প্রতিবেদনে আবার দেখাবো, সেটা কি করে মেনে নেওয়া যায়? বাম কর্মী সমর্থকদের বিরুদ্ধে শাসক দল রাস্তায় নেবে কেন, গাজোয়ারি করবে? আমার বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের কাছে একটাই প্রশ্ন থাকবে যে পুলিশ প্রশাসনের ভূমিকা তবু বোঝা যায়, কিন্তু তৃণমূল আর পুলিশের মধ্যে একটা ফারাক তো রাখবেন দাদা। আপনার এই বন প্রসঙ্গে নীতিগত অবস্থান আপনি আপনার বলেছেন, এখন আমি সেটা অনর মানে আমরাও দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ধর্মঘট কোনো সমস্যার সমাধান করতে পারে না, এবং
এই যে ধর্মঘট ওরা ডেকেছিল, যেখানে আপনি দেখালেন পুলিশকে চড় মারছে সিপিএমের মহিলা, শূন্য হয়ে যাওয়ার পরেও পার্টিটা তো লোকসভাতেও শূন্য, বিধানসভাতেও শূন্য, কিন্তু মস্তানি গুন্ডামি অসভ্যতাতে এখনও আছে। শিলিগুড়িতে একজন পুলিশ কর্মী টুপি খুলে নিল, সেটাও আমি দেখেছি। ভদ্রলোক সামনে ধরে দাঁড়িয়েছেন, পেছন থেকে কাপুরুষের মতো পেছন থেকে টুপিটা খুলে রেখেছে। আমার মনে আছে সিপিএম পার্টি যখন এই রাজ্যে সরকারে ছিল, আপনি দেখবেন বৈশ্বনাথদা, এই অনুষ্ঠানের শিরোনামে আমি এটা রেখেছি, কিন্তু কিন্নাহারে যে পুলিশের সামনে তৃণমূলের বাহিনী তারা ধর্মঘটীদের পেটাচ্ছে, এটাই বা কেন? পুলিশকে পুলিশের কাজ করতে দিন। সামান্য 3 মিনিট পাবে না না, আপনি আমি বলছি যে আমার সিপিএম এর সরকার ছিল এই রাজ্যে, সিপিএম পার্টি নিজেরাই বন্ধ ডাকতো এবং বন্ধটা ডেকে সমস্ত কিছু নিজেরা সরকারি ক্ষমতাকে ব্যবহার করে কোলাপস করতো। সে তখন তো আপনারাও দেখতেন, আমরা তখন প্রতিবাদ করে বলেছিলাম বাংলা বন্ধ করছে কারা? বাংলা গড়তে ব্যর্থ যারা। আজকে সেই ব্যর্থ শূন্য পাওয়া দল এখানে বসে এত বড় বড় কথা বলছে। আমরা কোনো সময় যদি বন্ধের কথা বলেছি, রাস্তার মোড়ে মোড়ে লোকাল কমিটি জমায়েত করেছে, জেলা কমিটি জমায়েত করেছে, জোনাল কমিটি জমায়েত করেছে। এই বন্ধকে কেন্দ্র করে মমতা ব্যানার্জিকে হাজরা মোড়ে ফেলে লালু আলামে সিপিএম এর লোকেরা মাথা মেরে ফাটিয়ে চৌচির করে দিয়েছে। কোন মুখে গলা বলে সিপিএম পার্টি নির্লজ্জ বেহায়া দোকান কাটাই দলটা আজকে শ্রমিকের থেকে মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, শূন্য পেয়েছে। পরে এতে রেজাল্ট বিধানসভা লোকসভায় এদের কি অধিকার আছে? এরা শ্রমিকের অধিকার নিয়ে কথা বলে। শূন্য পাওয়া দলকে আটকাতে তৃণমূলকে 200-র ওপরে সিট পাওয়া দলকে নাবতে হলো কেন? শূন্য পাওয়া দলকে আটকাতে প্রশাসন চেয়েছে যে আজকে কাজকর্ম চলবে, মানুষ চলবে। আজকে ট্রাফিক জ্যাম আপনি গিয়ে দেখে আসুন না, ছবিটা দেখান না। বাসে করে, ট্রামে করে, ট্রেনে করে প্রচুর লোক রাস্তায় ছিল, সবাই অফিস করেছে, সবাই স্কুলে গেছে, কোনো বন্ধই হয়নি আজকে। তারপরে এই গুন্ডামি করে টুপি খুলে দিচ্ছে, চড় মারছে। একটা অসভ্য বর্বর দল শূন্য পায়, মানুষ এদের রিজেক্ট করেছে। এদের নির্লজ্জতা দেখলে বাংলা, আপনি বলছেন মানুষ স্বতঃস্ফূর্তভাবে বন্ধ ব্যর্থ করবে, তাহলে সার্কুলারের বা কি প্রয়োজন, আর শাসক দলের রাস্তায় নামারই বা কি প্রয়োজন ছিল? আমরা কর্মদিবস নষ্ট যাতে না হয় তার সেটা বারবার চেষ্টা করেছি। আর একটা কথা, সার্কুলার তাহলে কেরল গভর্নমেন্টের সার্কুলার আমার হাতে আছে। কেরল গভর্নমেন্ট এই সার্কুলার দিয়েছে, এই কেরল গভর্নমেন্টের সার্কুলার আমার হাতে আছে। কেরল গভর্নমেন্ট এটা সার্কুলারটা দিয়েছে, তাহলে কেরালা সিপিএম এর বামফ্রন্টের সরকার কি করে দিল? আজকে তো আবার নীতি আয়োগের এই ছবিটাও তো এসছে যে বাংলাকে যে ছবিটাকে মানচিত্রটা সবকিছুই তো মানুষ দেখেছে। সুতরাং 12 জন বিজেপির এমপি আছে, কেউ কোনো জায়গায় প্রতিবাদ করেনি। মমতা ব্যানার্জিকেই প্রতিবাদ করতে হয়, তৃণমূল কংগ্রেসকেই প্রতিবাদ করতে হয়। এবং আমি এইটুকু বলবো যে বন্ধ করে পশ্চিমবাংলা যা সর্বনাশ সিপিএম করে গেছে, যে মরুভূমির উপর আমাদের দাঁড়িয়ে বাংলাকে গড়তে হয়েছে, এর আর নষ্ট করবেন না। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লড়াই, 4টে শাটার টেনে 4টে অটো থেকে লোক নামিয়ে, টোটো থেকে লোক নামিয়ে, এটা যদি বন্ধের আকার হয়, বাংলার মানুষ দেখেছে বন্ধ ব্যর্থ হয়েছে, মানুষ রিজেক্ট করেছে, ভোটেও রিজেক্ট করেছে, বন্ধেও রিজেক্ট করেছে। আমি সায়নদীপের উত্তরে যাব, কিন্তু তার আগে একেবারে বৈশ্বনাথ দা আমায় নস্টালজিক করে দিয়েছেন। নস্টালজিয়া থেকে কিছু জিনিস দেখাবো, কিন্তু তার আগে সায়নদীপের উত্তর। আমি বলছি আমরা শূন্য হওয়ার জন্য তৃণমূলের আমাদেরকে ধন্যবাদ জানানো উচিত। এরকম দেদার ওরা চুরি করতে পারছে। দ্বিতীয় কথা হলো যে যখন স্বতঃস্ফূর্ত মানুষ ধর্মঘট বাতিল করছে, ক্যান্সেল করছে, তাহলে তৃণমূল দিয়েই শুধু হচ্ছে না, পুলিশ তৃণমূল দুটো সব মিলিয়ে গুন্ডা বাহিনীকে নামাতে হচ্ছে কেন? সারা বছর পুলিশকে টুপি পরাচ্ছেন, আর একদিন পুলিশের টুপি খুলে দিলে আপনার এত রিয়াকশান হচ্ছে। আর তৃণমূলের জমানায় যে ধর্মঘটগুলো হলো, বিশ্বনাথদা বলছিল ৭৬টা নিরামিষ ধর্মঘট নয়, এই বৈশ্বনাথায় এর আগে ওরা মলটপ ককটেল বোমা ছুড়ে ধর্মঘট করতো, আর তারপর বাস জ্বালিয়ে, আগুন জ্বালিয়ে গোটা রাজ্যে তাণ্ডব করে এই গুন্ডামি করে ধর্মঘট করতো। কোথায় গুন্ডামি হয়েছে আপনি বলুন? পুলিশের সঙ্গে, তাও পুলিশ করেছে। হাত কাটা দিলীপের দল, তপন শুকুরের দল, সুশান্ত ঘোষের দল, এরা যদি অন্য লোককে গুন্ডা বলে না, তখন ঘোড়াও আসবে। যারা মানুষকে মেরে মাটিতে পুঁতে দেয়, মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে দেয়, তাদেরকে মুখে অন্তত গুন্ডামি মানে না। বাংলার মানুষ জানে এখানে আবার আমায় দাঁড়ি টানতে হবে, তার কারণ ইতিমধ্যেই বৈশ্বনাথ দা আমায় নস্টালজিক করে দিয়েছেন।
আমার যেটা মনে পড়ছে সেটা হচ্ছে 2010, এক তো নীতিগত অবস্থান, ধন্যবাদ উনি মনে করিয়ে দিয়েছে, নীতিগত অবস্থানে আনন্দবাজার পত্রিকা কিন্তু 100 বছর ধরে স্বাধীনতার পর থেকে তো একেবারে সম্পূর্ণ অনড় আছে, কিন্তু নীতিগত অবস্থান তৃণমূল কংগ্রেসে ক্ষমতায় আসার আগে অবধি একরকম ছিল বন্ধ নিয়ে, এবং ক্ষমতায় আসার পর থেকে পাল্টে গেছে। কিন্তু এই যে পরিবর্তনের ফেজটা, এটা আমাদের পক্ষে না ঝড় ঝঞ্ঝা মধ্যে দিয়ে আমাদের যেতে হয়েছে। মানে এবিপি আনন্দকে, তখন স্টার আনন্দ নাম ছিল, দ্রুত একবার আপনাদের দেখিয়ে দেবো যে তার কারণ এই বন্ধ এবং অবরোধ নিয়ে আমরা টাউন হলে একটা বড় শো করছিলাম। তারিখটা কি? 2010 সালের 13ই জানুয়ারি বামেদের ডাকা বন্ধ, এবং আজকের মতো সেখানেও কলকাতা, বিশেষ করে দক্ষিণ 24 পরগনায় একাধিক ঘটনা হয় সেই নিয়ে। এবং ঠিক তার আগের দিন অ্যাম্বুলেন্সের মধ্যে রোগীদের আটকে থাকতে হয়েছিল, সেই অবরোধটা করছিল তৃণমূল কংগ্রেস। কি ঘটনাটা? যে উল্টোডাঙ্গা ঝুপড়িতে আগুন লাগার ঘটনায় ঠিক সময় দমকলের গাড়ি পৌঁছতে পারেনি এবং অ্যাম্বুলেন্স আটকে ছিল। এই দুটোকে সমানভাবে বলা যাবে না। কার দাবি ছিল? স্বনামধন্য পার্থ চট্টোপাধ্যায়। তখন কিন্তু এই সরকার ক্ষমতায় আসেনি, ভাবুন তখন। এখন মুশকিলটা হচ্ছে আমরা তো এই সাংবাদিকতা কোনোদিন শিখিনি যে বামেদের ডাকা বন্ধে অ্যাম্বুলেন্স আটকে পড়লে সেটা খারাপ, আর তৃণমূলের ডাকা বন্ধে বা তৃণমূলের ডাকা অবরোধে অ্যাম্বুলেন্স আটকে পড়লে সেটা দারুণ ভালো। বলতে পারিনি। পার্থ চট্টোপাধ্যায় লাইভ টাউন হলের ওই অনুষ্ঠান ছেড়ে উঠে চলে যান। আমি বলছি আজকে এই বন্ধ এবং অবরোধ এবং তৃণমূলের নীতিগত অবস্থান বদলের প্রেক্ষিতে আমার মনে হয়েছে এই ছোট্ট ক্লিপটা খুব গুরুত্বপূর্ণ। অনেকেরই স্মৃতি উস্কে যাবেন, যারা পরের প্রজন্মের, তারা এই ঝড়ঝাপটা সম্পর্কে একটা আভাস, একটা আঁচ পেতে পারেন। দেখুন, নতুন প্রজন্ম তারা কিন্তু নতুনভাবে রাজনীতিকে দেখে। ওই কবে 51 সালে কি বন্ধ ডাকা হয়েছিল, তারপর কি ট্রাম্প উড়েছিল, সেই গল্প কিন্তু আজ শুনে কেউ চলবে না। নতুন রাজনীতি যারা করছেন, নতুন রাজনীতি যারা আসছেন, নতুন ক্ষমতা যারা পাবেন, নতুন পন্থা ভাবতে হবে, নইলে কিন্তু নতুন ভোট কেউ পাবেন না। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানের সময়সীমা এখানেই শেষ। পার্থদা, হ্যাঁ একটা কথা বলি, যে ধরনের আলোচনা নিয়ে এসে যে ধরনের শেষ করবার চেষ্টা হচ্ছে, আমি অন্তত এর সঙ্গে একমত হতে পারছি না। কোনটার সঙ্গে একমত না? যে বন্ধ অবরোধে দুর্ভোগ হয়, একটা উদ্দেশ্য নিয়ে এই ধরনের একটি বিতর্ক সভা দেখা। হ্যাঁ, উদ্দেশ্য তো আছে। আবার আমি দর্শকদের সামনে উদ্দেশ্যটা স্পষ্ট করে বলে দিই। আজকের উদ্দেশ্য ছিল আজকের উদ্দেশ্য ছিল যেরকম লুম্পেনবাজি হয়েছে, যেরকম ভাবে সিপিএম আজকে ধর্মঘটের নাম করে মানুষকে দিয়েছে, সেইটা নিয়ে আলোচনা চলে গেল। না সরি পার্থদা, কালকে যদি দমকল আপনার তৃণমূল কংগ্রেস দল দর্শকদের সামনে আমি স্পষ্ট করে যেতে পারি, পার্থ চট্টোপাধ্যায় অনুষ্ঠানের মঞ্চ ছেড়ে চলে যান, আমার কোনো আপত্তি নেই। কিন্তু একটা জিনিস দর্শকদের সামনে স্পষ্ট করে বলে নেওয়া দরকার, কালকের অবরোধে যদি দমকল আটকে থাকে, স্টার আনন্দ তার নিন্দা করবে, তার কারণ আমার আপনার মতো সাধারণ মানুষ তার জন্য সাফার করেছেন। কেউ এই অনুষ্ঠানে আসতে পারেন, কেউ বয়কট করতে পারেন, বিশ্বাস করুন মানুষের পাশ থেকে আমরা ছড়বো না। তাতে তৃণমূল কংগ্রেস রুষ্ট হলে তারা হবেন, সিপিএম যদি রুষ্ট হন হবেন। আমাদের সবার জন্য যারা বন্ধ অবরোধের রাজনীতি করেন, সরলদা একটা শব্দই থাকবে, যে শব্দটা বলে এই অনুষ্ঠান আমি শেষ করব, সেটা যদি সিপিএম শাসক দল কিংবা বামপন্থী অন্য দল, আপনার দল ফরওয়ার্ড ব্লক বা তৃণমূল কংগ্রেস পার্থদার দল যদি বন্ধ এবং অবরোধের রাজনীতি করেন, আমি আবার বলবো একটা শব্দ, সেটা তাদের জন্য তোলা থাকবে। যে শব্দটা দিয়ে এই অনুষ্ঠান আমি শেষ করব সেটা ছি। 2010 সালের 13ই জানুয়ারি তখন বিরোধী দলনেতা ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। আমার পরের বক্তা সজল ঘোষ। সজলের কাছে ইতিমধ্যেই যে প্রশ্নটার প্রথম প্রশ্ন হবে সেটা বৈশ্বনাথ চট্টোপাধ্যায় এবং সায়নদীপ তুলে দিয়েছে। গোটা দিন ধরে তাই নিয়ে চর্চা চলেছে যে সেই আবার ঘুরে ফিরে রাজ্য রাজনীতিতে সেটিং শব্দটা চলে এসেছে। কিন্তু তার আগে প্রতিবেদন যে কেন হঠাৎ এই সেটিং শব্দটা আবার ভেসে উঠছে, দেখুন। মোদী সরকারের নীতির বিরুদ্ধে ধর্মঘট, সেই ধর্মঘট সফল করতে পথে নামল বাম কংগ্রেসের শ্রমিক সংগঠনগুলি, আর সেই ধর্মঘট রুখতে ঝাঁপালো তৃণমূল, দোসর পুলিশ। বুধবারের এই ছবিকে সামনে রেখেই ফের একবার তৃণমূল ও বিজেপির মধ্যে সেটিং এর অভিযোগে সরব হলো সিপিএম কংগ্রেস। আমরা তো মোদীর সরকারের নীতির বিরুদ্ধে ধর্মঘট করছি। রাহুল গান্ধী বিহারে নেমেছে আর মমতা ব্যানার্জি এখানে ধর্মঘট ভাঙতে পুলিশ লালিয়ে দিয়েছে। একই বৃন্তে দুটি ফুল, বড় ফুল ছোট ফুল, পাবলিককে এপ্রিল ফুল করছে, কাস্তে দিয়ে ফুল কেটে ফেলার টাইম এসেছে। দেশজুড়ে শ্রমিক অধিকার রক্ষার স্বার্থে নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে বুধবার ধর্মঘট ডাকা হয়। সকাল থেকে ধর্মঘটের সমর্থনে বিভিন্ন জায়গায় পথে নামেন সিপিএম এবং কংগ্রেসের নেতারা। অন্যদিকে ধর্মঘট রুখতে তৎপর হয় তৃণমূল।
এই প্রেক্ষিতে সিপিএম কংগ্রেস প্রশ্ন তুলেছে, মোদী সরকারের বিরুদ্ধে ডাকা ধর্মঘট আটকাতে তৃণমূল এত মরিয়া কেন? নেপথ্যে কি সেই সেটিং? বন্ধের সমর্থন আমরা করেছি, তৃণমূল দালালি করছে বিজেপি, তাই বন্ধ তারা ভাঙতে চাইছে। কতভাবে তৃণমূল দালালি করছে বিজেপি, মানুষের স্বার্থে, শ্রমিকের স্বার্থেই বন্ধ। কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে ধর্মঘট পালন করছেন, নবান্ন অনেক বেশি তৎপর হয়ে গেল। এত মরিয়া কেন তৃণমূল? কার কাছে নম্বর তুলছে? মোদির চেয়ে দিদির দরদ বেশি। শুধু মোদী সরকার বিরোধী বন্ধ ব্যর্থ করতে তৃণমূলের ঝাঁপানো নয়, এর আগেও সারদা নারদ সহ বিভিন্ন কেলেঙ্কারির তদন্ত বছরের পর বছর পেরিয়ে গেলেও শেষ না হওয়া প্রসঙ্গেও বারবার মোদী মমতা সেটিং এর অভিযোগ তুলেছে সিপিএম কংগ্রেস। তৃণমূল আর সিপিএম এর সেটিং তত্ত্ব এখানে পরিষ্কার হয়ে গেল। আগামী 26-এ নির্বাচন আসছে, আর 26-এর নির্বাচনে যে হিন্দু ভোট আছে, সেই ভোটে যাতে সিপিএম কংগ্রেস থাবা বসাতে পারে, তার জন্য তৃণমূল কংগ্রেস এই জাতীয় নাটকের খেলা খেললো। কেরলে সিপিএম সরকার, বিজয়ন সরকার সার্কুলার দিচ্ছে ধর্মঘট মানা যাবে না, আর এইখানে সিপিএম এর ছেলেপুলেরা তারা ছবি তোলার জন্য রাস্তায় বাধা সৃষ্টি করছে। এই দ্বিচারিতা কেন? এটার জবাব আগে দিই। বিজেপি তৃণমূলের মধ্যে সত্যিকারের লড়াই নাকি তলে তলে আঁতাত আর ওপরে কুস্তি? এই জল্পনা অভিযোগ নিয়ে বিতর্কের শেষ নেই। কৃষ্ণেন্দু অধিকারী, শিবাশিস মৌলিক ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, বাম কংগ্রেসের বক্তব্য খুব পরিষ্কার, সেটা হচ্ছে বন্ধের প্রত্যেকটা ইস্যু মোদী সরকারের বিরুদ্ধে। ইনফ্যাক্ট আজকে অতি সক্রিয়, নিষ্ক্রিয় কোনো ভূমিকায় সজলদের দেখা যায়নি। সেইখানে প্রশাসন এবং শাসক দল একসঙ্গে বন্ধ ব্যর্থ করতে রাস্তায় নেমেছে। সুতরাং বাম কংগ্রেস বলছে যে বিজেপির হয়ে তৃণমূল কার্যত প্রক্সি দিয়ে গেছে গোটা দিন। সজল ঘোষ। না, এটাই তো সিপিএমের একটা ন্যারেটিভ। তারা সবসময় চায় যে ভোটটা ভাগ করে তাতে নিজের নাক কাটা গেলে যাক, তাতে ওদের কিছু যায় আসে না। হ্যাঁ, নিজের নাক কেটে তৃণমূলেরকে যাত্রাটা পার করে দেওয়ার। দেখুন, আপনি এই শোটা না করলে বাংলার অনেক মানুষ জানতে পারতেন না যে আজকে একটা বাংলা বন্ধ হয়েছে, সেটাও আবার নাকি সর্বভারতীয়। হ্যাঁ, এটা যদি টিভিতে না আসতাম জানতে পারতাম না। তুমি বলছো, কিন্তু আমি বলছি আজকে যদি শাসক দলের মুখপাত্রটাও দেখো, জাগো বাংলা, ওটা আপনি দেখেন আর কেউ দেখে না। না না, আমি শিওর বৈশানা দাও দেখে, কুণাল ঘোষ দেখে, বৈশানা পড়তে পারে, বলতে পারে সেখানে প্রথম পাতায় যে বন্ধের খবর আছে, তুমি বলছো এটাও নেগেটিভ পাবলিসিটি। কি লেখা আছে আমি ছেড়ে চলে যাব। বৈশানা বলো কি লেখা আছে, তখন কিচ্ছু বলতে পারবে না, ও পড়ে না। আমি সময় শেষ করে নাও, পড়ে না। আমি যেটা ব্যাপারটা বলছি যে দেখুন, অক্সিজেন দেওয়ার জন্য এই বন্ধ, প্রাসঙ্গিক করার জন্যই এই বন্ধ, দৃষ্টি ঘোরানোর জন্যই এই বন্ধ, এবং এই যে পুলিশের অতি সক্রিয়তা, বলছে 10-12টি। কি বলছো দৃষ্টি ঘোরানোর জন্য? পেটানো। বর্তমান পরিস্থিতি থেকে দৃষ্টি ঘুরিয়ে ব্যাপারটাকে অন্যদিকে ডাইভার্ট করানোর জন্য এটা মিলেজুলে বন্ধ, এটা মিলিজুলি বন্ধ। বলছে ছবি তোলার জন্য কুণাল ঘোষ এই বন্ধকে ব্যাখ্যা করেছে। আমি বলবো না যে ছবি তোলার জন্য ওরা বাসের সামনে বসেছিল আর কুণাল ঘোষ প্রিজন ভ্যানের পেছনে শুয়ে পড়েছিল, এটা ছবি তোলার জন্য আমি বলবো না। আমি বলবো না, সৃজন বলছিল যে ছোট ফুল বড় ফুল। আমি বলি ভাই, ছোট ফুল বড় ফুল ঠিক আছে, কিন্তু ইন্ডিজোটে যাওয়াটা যে সবচেয়ে বড় ভুল, সেটা তোমাদের মানা উচিত আজকে এই বন্ধের পরে। তাহলে এই যে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী কর্মসূচিতে প্রতি মুহূর্তে তৃণমূল বাধা দিচ্ছে, সেটাও তোমাদের পাবলিসিটি পাইয়ে দেওয়ার জন্য। তোমার থিওরি অনুযায়ী তাই দাঁড়াচ্ছে। এই ধরুন অপ্রাসঙ্গিক বন্ধে 10-12টা ছেলেকে কি দরকার ছিল? আমি আপনাকে বলি, তোমার যে বাড়ির দরজা ভেঙে গ্রেফতার করেছিল তৃণমূল সরকার, হিউজ মাইলেজ দিয়েছে। হ্যাঁ, সেটা মাইলেজ দেওয়ার জন্যই করেছিল। আরে সত্যি কথা কি অস্বীকার করার জায়গা কোথায়? যেমন লালু আলম, বাদশাহ আলম মমতা ব্যানার্জিকে দিয়েছিলেন, যেভাবে লালু আলম, বাদশাহ আলম মমতা ব্যানার্জিকে দিয়েছিলেন, এবং বর্তমানে সেই বাদশাহ আলম মমতা ব্যানার্জির দল অলঙ্কৃত করেন, কারণ তিনি তার প্রতিদান শোধ করছেন। আমি আবার বলি যে আপনারা দেখালেন এক জায়গায় পুলিশের চর দেওয়া আর এক জায়গায় চর খাওয়া, পুরো ব্যাপারটাই আমার কাছে অনেকটা গায়ে গায়ে শোধের মতন। এটাতে কিছু ব্যাপার নেই। আর যে আপনি বললেন যে জোড়াসাঁকোর ওসি চর খেয়েছে, আমার একটা কিছু বুঝতে পারলাম না, একটা হাত গেল আর এলো, সেখানে চর খুব একটা পরিষ্কার। আপনার কাছে স্পষ্ট হতে পারে, আমার কাছে কেন, দর্শকদের কাছে স্পষ্ট। আমার বক্তব্য হচ্ছে, দেখুন এটা না সবকিছুর শেষের শুরু, এটাকে এইভাবে প্রতিরোধ না করলেও চলতো।
বন্ধ একটা হাতিয়ার, সেই হাতিয়ার ভোঁতা হয়ে যাক, সেই হাতিয়ার ধার কমে যাক, যাই কমে যাক, এই বন্ধ একটা হাতিয়ার যে কেউ ব্যবহার করেছে। আপনি যদি মানুষের বিরোধী হবে তাহলে মানুষ এমনিই অফিস যাবে, তাকে সেখানে পুলিশ নামানোর দরকার নেই, সার্কুলার দেওয়ার দরকার নেই। কিন্তু সিপিএম ভুলে যাচ্ছে যে ইতিহাসের পুনরাবৃত্তি, একটা সময় এরা মোড়ে মোড়ে ডিক্লেয়ার করে ক্যাডার নামাতেন এদের বিমানবাবুরা, যে আজকে আমাদের এত হাজার ছেলে ক্যাডার রাস্তায় থাকবে এইভাবে বলে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই আজকে বাদশাহ আলম, লালু আলমের নাম উঠে আসছে। আমি বলছি দেখুন এরা কি বলছে, এরা বলছে যে একটা, সত্যি তো বাংলাতে এমনিই বন্ধা, তাকে আর বন্ধ করে কি হবে, এটা ঠিক, কিন্তু বলছে যে একটা বন্ধে সব সমস্যার সমাধান হবে না। যারা নিজেরা 70-75টা বন্ধ গুনেছেন বিশ্বনাথ দা, আমি গুনিনি, 70-75টা বন্ধ করে যারা ক্ষমতা এসছে তাদের মুখে এই কথা শুনলে আমার একটাই প্রবাদ মনে পড়ে, 700 চুয়া খাকে দিল্লি চলে ধর্মযাত্রা। আমি একটু চেঞ্জ করে দিলাম, তা নাহলে আবার সাম্প্রদায়িক বলবে। আমার বক্তব্য হচ্ছে যে আপনি এখন না, আমার সময় তো আপনি নিয়ে নিয়েছেন, আমার বক্তব্য হচ্ছে আপনি বলুন যে ওসিটা মারলো, যে ওসিটা থাপ্পড় মারলো, আপনি আমাকে বলুন সেই ওসিটার এই যে এত বীরপুঙ্গা পুলিশ আছে এদেরকে কেন মুর্শিদাবাদে ধুলিয়ানে ট্রান্সফার করা হয় না? যদি কোথাও না পারে অ্যাটলিস্ট মহেশতলায় ট্রান্সফার করুক, তখন দেখবে পুলিশ কত বাপের বেটা। আমি বলছি যে দেখুন বন্ধ আগেও হয়েছে, আগামী দিনও হবে। আপনার নীতিতে থাকুক, আপনার নীতিতে না থাকুক, আপনার আনন্দবাজারও দীর্ঘদিন ট্রেড ইউনিয়নের প্রভাবে হোক, যে কোনো কারণেই হোক, দীর্ঘদিন বন্ধের মধ্যে ছিল। কিন্তু এই বন্ধকে এইভাবে ভাঙার বিরোধীদের, সে আপনি বলছিলেন না যে শুভেন্দু অধিকারী বা আমাদের বা সিপিএম এর যে কোনো জায়গার কেন এরম ভাবে ভাঙার, এটা হচ্ছে একটা না এদের একটা ট্র্যাডিশন হয়ে গেছে। রাস্তায় বেরোতে দেব না কাউকে, বাড়ি থেকে বেরোতে দেব না। গণতন্ত্রের ওপর এই ধরনের আঘাত সেই সময় শুরু হয় যখন আমি সব বুঝলাম। সজল বোধহয় ভুলে গেছে যে বিএমএস, ভারতীয় মজদুর সংঘ, এর আগে বহু বন্ধে এই ধরনের সর্বভারতীয় শ্রমিক সংগঠনের ডাকা বন্ধে পতাকা এক করে তারাও সামিল হয়েছে। যাই হোক, শয়নদেব, আমি বলছি ভারতীয় মজদুর সংঘ এবং তৃণমূলের শ্রমিক সংগঠন দুটো অর্গানাইজেশন মিলে একসাথে এবারে ধর্মঘটে নেই, বাকি সবাই আছে, বোঝা যাচ্ছে সেটিংটা কি। দ্বিতীয় কথা হলো যে ওরা বলছিল যে এই পুলিশ দিয়ে নজরটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, আরো নজর ভালো ঘোরানো যাবে যদি 21শে জুলাইয়ের মঞ্চে দিলীপ ঘোষ যাচ্ছে কি যাচ্ছে না সেটা যদি সামনে প্রমাণ বলছি যে আরএসএস এর অনেক প্রকাশ্য আর কিছু গোপন সংগঠন আছে। আজকে তিথির কথা বলছিল, ও তো তিথি নক্ষত্র থেকে ইধার কামাল উধার হয়, সুতরাং কথা হচ্ছিল। আর আমার লাস্ট কথা হলো যে গোটা দেশেই ধর্মঘটটা ছিল। এই যে গুজরাটের গভর্নমেন্ট 12 ঘন্টা কাজের অর্ডিন্যান্স জারি করেছে, মেনে নেবো, ন্যূনতম মজুরিটা বাড়াতে হবে, 26,000 টাকা করতে হবে, এর দাবিতে ধর্মঘটটা অন্যায়। শেষ করো সুমনদা, আপনি বলছেন অন্যায় নয়, ধর্মঘট আন্দোলনের প্রকরণ হিসেবে ফেয়ার এনাফ, কিন্তু আমার বক্তব্য এর পরে যে যে দাবিতে তোমরা ডাকলে তার একটা স্টক টেকিং করো, কোনটা তোমরা আটকাতে পারলে। আমার একটা প্রতিবেদন ছিল যে 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 মূল দাবিতে ধর্মঘট ডাকা হয়েছে, শুধু তোমাদের নয়, এক সেকেন্ড, শুধু তোমাদের নয়, গোটা দেশ জুড়ে এবং রাজ্য জুড়ে অধিকাংশ ক্ষেত্রে সে ধর্মঘটের কোনো ইম্প্যাক্ট পড়ে না। দ্যাট ইজ দ্য কোশ্চেন। আমি বলছি কাল আজকেই একটা ধর্মঘট প্রশ্নটা এই নয় যে তুমি পূরণ হবে এরকম ব্যাপার না, এবং ধর্মঘটের মূল্য আছে বলেই দেখবেন শেষ মুহূর্তে কেন্দ্র সরকার বলল, আমি কেন্দ্র সরকার বলল যে ধর্মঘট তোলার জন্য কিভাবে আলোচনা করা যায় তার ব্যবস্থা এই সময়কালে দাঁড়িয়ে করা যাবে, এর থেকে বোঝাবে ধর্মঘটের মূল্য হচ্ছে ধর্মঘটের ইম্প্যাক্ট কি হবে, এর কোনো মূল্য হয় না। যে অনেকবার বলছিলেন যে গায়ের জোরে কেন ধর্মঘট আটকানোর চেষ্টা করছেন, তৃণমূল বিজেপির হয়ে পুলিশকে নামিয়ে যদি আগের দিন রাত থেকে গায়ের জোরে দোকান বাধ্য করে খুলতে, রাতের বেলা আমি তৃণমূলের কাছে যাব, শুধু একবার মনে করিয়ে দেবো যে একটু আমাদের বয়সী যারা তাদের মনে থাকবে যে গত শতকের 9-এর দশকের শুরুতে কতগুলো ধর্মঘট দেশ জুড়ে এবং রাজ্য জুড়ে বামপন্থীরা করেছিলেন। প্রধান ইস্যু কী ছিল? যে দেশের আর্থিক উদারীকরণ রুখবেন। আমি বলছি 2025-এ ওই স্লোগানটা শুধু তামাদি হয়েছে তা নয়, ওই স্লোগানটা শুধু নয়, আর্থিক উদারীকরণের এক্সপ্রেস ওয়ের মতো এই ভারতবর্ষ চলেছে, যার ফল এই মুহূর্তে সায়নদীপের মোবাইলটাও। যাই হোক, হ্যাঁ, সিপিএম যা যা করেছে সবকটার মধ্যে দিয়ে দেখবেন পরবর্তী করছে। প্রাথমিক স্তরে ইংরেজি সিপিএম তুলে দিয়েছে, তোমরা শিক্ষা কম্পিউটার, আরে ভাই আপনি কম্পিউটার ঢুকতে দেয়নি,
এখানে আপনারা দীর্ঘদিন বাংলায় কম্পিউটার ঢুকতে দেয়নি, সেই কম্পিউটার নষ্ট হবে, একের পর এক অন্যায় অপরাধ। আমি বলছি মরিচটা বলো, সাইবালিটা বলো, কিন্তু এক সেকেন্ড সজল সায়নদীপ এক সেকেন্ড বৈষ্ণব শেষ করুক। কিন্তু বৈষ্ণব একটা কথা যেটা হচ্ছে যে আমি বলছি যতদিন আপনারা বিরোধী দল ছিলেন ততদিন বছরে আমি বলছি 3 থেকে 5টা গড়ে একেবারে পশ্চিমবঙ্গ বাংলা বন্ধ ডাকতেন। আমি বলছি যে ক্ষমতায় আসার পরে নীতিগত পরিবর্তন, তার আগের বক্তব্যগুলো দেখলে তো আপনিও লজ্জা পাবেন। বন্ধ প্রকরণ হিসেবে তো সব থেকে বেশি সমর্থক ছিল বিরোধী তৃণমূল বিরোধী থাকার সময়। আমরা একদম নীতিগতভাবে বলছি যে বন্ধ করে, কর্মনাশা দিন করে, কলকারখানা বন্ধ করে, অফিস কাচারি বন্ধ করে দেশের অর্থনীতি, রাজ্যের অর্থনীতির ক্ষতি হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এটাকে চাইছি না যে বন্ধ, এখন জোর করে ওরা বন্ধ করতে গেছে, হয়েছে। সবার কাছে যাবো, বামেদের বন্ধ ফ্লপ হয়েছে, কিন্তু এই নীতিগত পরিবর্তনটা 2011 সালের পর থেকে। তার আগের অবস্থানটা কি ছিল আমি ছোট্ট করে একটু মনে করিয়ে দিই, বেশি যাব না, দীর্ঘক্ষণ এটা নিয়ে আগামী আধ ঘন্টা দেখাতে পারি। 2006 সালের 30শে নভেম্বর 12 ঘন্টা ধর্মঘটের ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি দ্রুত একবার ইস্যুগুলো মনে করিয়ে দেবো। আগামীকাল সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত আমরা কেউই ধর্মঘট করতে চাই না, কিন্তু আমাদের কোনো উপায় নেই। মানুষের অধিকার যখন একেবারে বিপন্ন, সভ্যতা যখন একেবারে অবলুপ্তি প্রায়, মানুষের সভ্যতা, মা বোনের ইজ্জত যেখানে ডোডো পাখির মতোই প্রায় বিরল জাতি হয়ে গেছে, গণতন্ত্রের বিরল অবস্থা এখানে, সেই সংকটের মধ্যে দাঁড়িয়ে আমরা মনে করি অধিকার রক্ষার লড়াইয়ে এবং গণতান্ত্রিক অধিকার, মানুষের রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার, প্রপার্টি রাইট টু লিভ, বাঁচার অধিকার, জীবন জীবিকার অধিকার, এই অধিকার বাঁচানোর স্বার্থে আগামীকাল 12 ঘন্টার ধর্মঘট পশ্চিমবাংলায় ডাকা হয়েছে। ধর্মঘটে কিন্তু শ্রম দিবস তখনও নষ্টই হতো। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য দেখালাম সেটা 2006-এর 30শে নভেম্বর, এবার দেখাবো 2006-এর 18ই ডিসেম্বর, ঠিক 1 মাস পর 48 ঘন্টার আরেকটা সাধারণ ধর্মঘট। আজকে যে ঘটনা ঘটেছে ভয়ঙ্কর, তাপসী মালিককে যেভাবে খুন করা হয়েছে ধর্ষণ করে এবং দগ্ধ জীবন্ত জ্বালানো হয়েছে, তার প্রতিবাদে আগামী 21 আর 22 কৃষি জমি রক্ষা কমিটির পক্ষ থেকে 48 ঘন্টায় বাংলায় সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হচ্ছে। এবার দেখাবো 2007-এর 31শে অক্টোবর আরেকটা 12 ঘন্টার বাংলা বন্ধ। 1 ঘন্টা সময় দিলাম ইমিডিয়েট গভর্নমেন্ট, হারমাত বাহিনী এবং পুলিশকে ওখান থেকে যারা কিলিংস করছে তাদের বিদ্রোহ করবে, তা না হলে আগামী 31শে অক্টোবর আমরা আমরা বাংলাকে অচল করব। আমি কথাটা ইউজ করছি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, বাংলা অচল হবে। রিজাউনের কেস নিয়ে, নন্দীগ্রামের গণহত্যা নিয়ে কারো ক্ষমতা নিয়ে আটকাবে। আর আজ থেকে আমি বললাম আইদার চিফ মিনিস্টার উইল স্টপ ইট, আর তা না হলে রাজনীতির মতো আন্দোলনের মতো চলবে। আর এই আন্দোলনে আমি সমস্ত মানুষকে সারা ভারতবর্ষব্যাপী সবাইকে এগিয়ে আসার জন্য অনুরোধ করবো, সারা পৃথিবীব্যাপী আমার রাস্তায় নামুন, মানুষকে বাঁচান। দেখুন, নীতিগত অবস্থানে পরিবর্তন কিন্তু হতেই পারে বিরোধী থাকার সময় এবং ক্ষমতায় আসার পর। নীতিগত অবস্থানে নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেসের 180 ডিগ্রি একটা পরিবর্তন হয়েছে। সিঙ্গুর আন্দোলন আর নন্দীগ্রাম আন্দোলনের সময় আপনি যেখানে তাপসী মালিককে পুড়িয়ে ইস্যু নয়, বন্ধ। আপনি কি অ্যাঙ্কার নাকি? আপনাকে জিজ্ঞাসা করছি নাকি? না না, হলো তো বন্ধ, শ্রম দিবস নষ্ট হয় তো। হ্যাঁ একদম। না না, এক সেকেন্ড, তুলনার বিষয় নয়। না 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 না, বন্ধের আপনি আমার বলুন, বন্ধে শ্রম দিবস নষ্ট হয় না? আমি পরপর দেখাচ্ছি। আচ্ছা, আমি পরপর দেখাচ্ছি। 75টা বন্ধ দেখাবেন না না না, উনি সিঙ্গুর বলছেন, প্রথম বক্তব্যটা সিঙ্গুরের আগে। হ্যাঁ, সিঙ্গুরের আগে। বৈশানাথদার কি কষ্ট যে সিপিএম এর লোকেরা মহিলাদের ধর্ষণ করলো,
আজকে যখন দাঁড়িয়ে আছে ধর্ষণ করে পুড়িয়ে মেরে দিয়েছিল করে পুড়িয়ে তখন আমাদের দলে ছিল ওই আমাদের এগুলো বললে ছিলাম আর আজকে সেদিনও প্রতিবাদে ছিলাম আজকেও প্রতিবাদে আরে সেদিন যে সিপিএম ধর্ষণ করে পুড়িয়ে দিল তার প্রতিবাদে ছিলাম আজকেও তোমরা যে ধর্ষণ করে খুন করছো তাই কথা বললে হবে না প্রতিবাদে আছি মানে আমি আপনাকে পরিষ্কার বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় বনগুলো কিন্তু কাজে লাগিয়েছিল মানে নীতিগত আমাদের অবস্থান একটা থাকতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় বনগুলোর মাধ্যমে কিন্তু ধীরে ধীরে সমস্ত বিরোধীকে সন্নিবিষ্ট করেছিলেন এবং এই একটা অল্টারনেটিভ পলিটিক্স মানে উনি মানে সিপিএমকে হারাতে পারেন এই যে চ্যালেঞ্জ করছেন আমি অচল করে দিব এই অচলটা সত্যি উনি করে দিতে পারতেন আজকে কিন্তু বক্তব্যের মতন গণহত্যার পরেও বন্ধ হয় না আজকে কিন্তু ওই তমন্না খাতুমের মৃত্যুর ওইরকম একটা ফুটফুটে মেয়ের মৃত্যুর পরেও কিন্তু মোহাম্মদ সেলিমরা বন্ধ করতে ভয় পান এবং শুভঙ্কর সরকার ফোন করে ওনাকে রিকোয়েস্ট করেন যে চলুন বন্ধ ডাকা উচিত সেইটাও কিন্তু রেসপন্স উনি করেন না এবং সেখানেই আমার প্রশ্ন আসে দিনের শেষে ওই যে মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মাঝে বলেন না ফাইল দেখাতে চান তাহলে কি সত্যি কি ফাইলের কাছে পরাজিত হয়ে মানে সিপিএম এর নেতারা বন ডাকেন না আমি বলছি যে আমাদের রেসপন্সিবিলিটি আছে তাই তৃণমূলকে চোর বলতে পারে কিন্তু আমাদের সম্পর্কে সেই গোটা রাজ্যে মানুষের ক্ষমতা দখল করে সাধারণ মানুষের ডেসিবেল লেভেল খুব ওপরে উঠলে আমার খুব অসুবিধা হয় না না সজল অনেক অনেকক্ষণ বলেছো কিন্তু আমি বলছি চোর ডাকাত থেকে আরো নিচে নাবার আগে দ্রুত আমি পরের প্রতিবেদনে যাব আরো একবার মনে করে দেবো দেখুন ইস্যু নিয়ে বিতর্ক হতেই পারে কিন্তু আমার বক্তব্য বন্ধে শ্রম দিবস তখনও নষ্ট হতো বন্ধে শ্রম দিবস আজও নষ্ট হয় ঠিক এইটা বলে আমি আমার পরের কিছুক্ষণ আগে তোলা প্রশ্নটা আবার রিপিট করব যে প্রশাসনের সক্রিয়তা প্রশাসন তো ঘোষণা করে দিয়েছিল যে এই বন্ধ কড়া হাতে আমরা মোকাবিলা করব কিন্তু প্রশাসনের সক্রিয়তা তবু বোঝা যায় তার পেছনে অবশ্যই একটা প্রশাসনিক যুক্তি থাকে কিন্তু শাসক দল কেন রাজনৈতিক রাস্তায় নেবে রাজনৈতিক লড়াইয়ে আটকাবে যেটা প্রশাসনের কাজ সেই প্রশাসন চুপ করে দাঁড়িয়ে দেখবে শাসক দল এগিয়ে এসে বিরোধী দলের মহড়া নেবে আমি বলছি অরাজকতা থেকে ঠিক কতটা দূরে তাহলে দাঁড়িয়ে আছি আমরা আমার পরের প্রতিবেদন বাম কংগ্রেসের শ্রমিক সংগঠনের ডাকা বন্ধ ব্যর্থ করতে পুলিশের সঙ্গেই যোগ্য সংকট দিল তৃণমূল কোথাও বন্ধ সমর্থনকারীদের মার কোথাও সিপিএম এর মিছিলের পিছনে ধাওয়া পুলিশের সামনেই সিপিএম কর্মীদের ধোলাই পেটাইয়ের হুঁশিয়ারি তুফানগঞ্জ থেকে ধূপগুড়ি কীর্ণাহার থেকে নকশালবাড়ি ধর্মঘট রুখতে এভাবেই তৃণমূলের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ উঠল আন্দোলনকারীদের উপরে এই হামলা চালানোর মধ্য দিয়ে মমতা ব্যানার্জি প্রমাণ করে দিলেন যে মমতা ব্যানার্জি এই মুহূর্তে বিজেপির দালাল একদম দালাল বন্ধের সমর্থন আমরা করেছি তৃণমূল দালালি করছে বিজেপির তাই বন্ধ তারা ভাঙতে চাইছে দার্জিলিং এর নকশালবাড়ি বাসস্ট্যান্ডে সিপিএম এর পিকেটিং চলাকালীন উপস্থিত হন তৃণমূল কর্মীরা পুলিশের সামনেই মারধর করা হয় ধর্মঘটীদের জলপাইগুড়ির ধূপগুড়িতে সিপিএম কর্মীরা পণ্যবাহী গাড়ি আটকানোর চেষ্টা করেন পাল্টা তৃণমূলের ধূপগুড়ি শহর ব্লক সভাপতি ইভান দাস ধর্মঘটীদের বাধা দিতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বীরভূমের কীর্ণাহারের চৌরাস্তা মোড়ে ধর্মঘটের সমর্থনে বামেদের প্রচারে বাধা দেয় তৃণমূল লাল ঝান্ডা কেড়ে নিয়ে তা দিয়েই পেটানো হয় সিপিএম কর্মীদের পুলিশের সামনেই সিপিএম কর্মীদের কিল ঘুষি মারা হয় বেশ কয়েকজন সিপিএম কর্মী আহত হন যে পুলিশ অপরাধীদের স্যালুট ঠোকে যে পুলিশ আক্রমণকারীকে স্যালুট ঠোকে
সেই পুলিশ তৃণমূলী আক্রমণকারীকে স্যালুট ঠুকবে, এটা স্বাভাবিক। তৃণমূল যেভাবে আজকে দাপাদাপি করেছে তাদের প্রত্যেক কটাকে অ্যারেস্ট করা উচিত, এটা পুলিশ সে যোগ্যতা দেখাতে পারলো না। পুলিশ অ্যাক্টিভ, তৃণমূল অ্যাক্টিভ না। পুলিশ সবসময় আইন শৃঙ্খলা রক্ষার্থে অ্যাক্টিভ থাকবে, এটাই পুলিশের কাজ। আজকে পুলিশ যখন রাস্তায় জনজীবন সচল রাখার জন্য নেমেছেন, মধ্য কলকাতার সিপিআইএম এর এবং কলকাতা জেলা সিপিআইএম এর এসএফআই এর নেত্রী অন ডিউটি পুলিশ অফিসারের গায়ে হাত তুলেছেন, ক্ষমতায় না থেকে শূন্য হয়ে গিয়ে পুলিশ অফিসারকে থাপ্পড় মারছে। তৃণমূল হলেই পুলিশ নিষ্ক্রিয় আর বিরোধী হলেই পুলিশ সক্রিয়, এই অভিযোগ বারবার ওঠে। ধর্মঘটকে কেন্দ্র করেও তার ব্যতিক্রম হলো না। পুলিশের সামনেই তৃণমূলের দাদাগিরির অভিযোগ উঠল জেলায় জেলায়। শুভেন্দু ভট্টাচার্য, রাজা চট্টোপাধ্যায় ও ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আবার বলছি, থাপ্পড় মারা এবং থাপ্পড় খাওয়া দুটো ছবি নিয়েই আমাদের তীব্র আপত্তি আছে। সত্যি তো, কলেজ স্ট্রিটে কেন জোড়াবাগান থানার ওসিকে একজন মহিলা বামকর্মী তিনি চর মারবেন? সায়নদীপ বলেছে, অন্য একটা ইঙ্গিত দিয়েছে, সেটা হলে তার এফআইআর হয়েছে কিনা সেদিকে আমাদের নজর থাকবে, এখনো পর্যন্ত হয়নি। কিন্তু পাশাপাশি দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে একজন বয়স্ক মানুষ ধর্মঘটি, তাকে হঠাৎ পুলিশের ওসি তিনি চর মারবেন কেন? আমি বলছি খুব পরিষ্কার, আমার পরের বক্তা পুলিশ কর্তা সলিল ভট্টাচার্যের কাছে প্রশ্ন থাকবে, তাহলে বেবি কোলে যে তৃণমূল নেত্রী কিছুদিন আগে ওই ভীমদা অনিল দাসকে ওইভাবে মারছিলেন এবং তৃণমূল অত্যন্ত প্রশংসনীয় কাজ করেছে, অবশেষে তাকে পুলিশ কি ব্যবস্থা নিয়েছে এখনও আমরা জানি না, তৃণমূল অবশেষে তাকে বহিষ্কার করেছে। কিন্তু আমি বলছি সেই বেবি কোলের সঙ্গে তাহলে একজন উর্দিধারী তফাৎটা কি হলো? কোথায় যাচ্ছে পুলিশিং? ওই বেবি কোলের ঘটনাটা আর জানতেও পারবে না, ওটা কোনো কেসও হয়নি, মামলা হয়নি, কিছুই হয়নি সুমন। বরঞ্চ উল্টো দিকে যিনি মার খেলেন অনিল দাসের বিরুদ্ধে কেস হয়েছে, আমি জানি সেটা হয়েছে। আমার জানি কেন না মনে হচ্ছে জানো তো, একটা স্যালিয়েন্ট অ্যামালগামেশন অফ বিজেপি অ্যান্ড তৃণমূল আজকের এই বনটা দেখবে একটা একত্রিতকরণ, কেন জানি না মনে হচ্ছে। দেখো তুমি দেখো, খালি চর পুলিশকে মেরেছে, পুলিশ আবার একজনকে মেরেছে বয়স্ক, আর একটা কি পুলিশের টুপি খুলে নিয়েছে শিলিগুড়িতে, যেখানে স্টেট এমব্লেম লাগানো আছে। কিছু হয়েছে বলে আমার জানা নেই। দেখো পুলিশের কিন্তু আজকে একটা সময় আমার মনে হচ্ছিল, যেমন মহেশতলা আমি বলেছিলাম, একটা সময় মনে হচ্ছিল যখন পুলিশ মার খাচ্ছে মনে হচ্ছে যে যারা মারছে তারা বোধহয় পুলিশ। আর আজকে আমার মনে হচ্ছে, আজকে যেখানে যখন মারছে তখন আমার মনে হচ্ছে যেন যারা মারছে, যারা মার খাচ্ছে এবং যারা মারছে তারাও বোধহয় পুলিশ। কারণ এই শাসক দল, তাহলে পুলিশ প্রশাসনের কাজটা কি? ফর মেনটেনেন্স অফ ল অ্যান্ড অর্ডার। তাহলে সেখানে শাসক দল পতাকা নিয়ে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। যদি পতাকা না থাকতো তাহলে আমি ভাবতাম এরা বোধহয় ফোর্স, সাদা পোশাকের ফোর্স রয়েছে। আজকে পতাকা আছে বলে আমি আইডেন্টিফাই করতে পারলাম। আর একটা যেটা দিনের পর দিন বিরোধীরা যেটা বলে থাকে এই স্টুডিওতে বলে থাকে, সেটা দেখলাম আজকে মিলে গেল। কি মিলে গেল? যে মনে হচ্ছে পুলিশ আর শাসক দল একে অন্যের পরিপূরক, শাসক দল একে অন্যের পরিপূরক। আজকের এই শ্রমজীবী মানুষের জীবিকা, জীবন এর স্বার্থে যখন ধর্মঘটিরা ধর্মঘট করছে, তাদের আটকাবার জন্য তৃণমূলের শাসক দলের লোকেরা পুলিশের সঙ্গে থেকে তাদের বাধা দিচ্ছে, তাদের মারধর করছে, চর মারছে। ওসি জোড়াসাঁকোকে চর মারলো, একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে। তাহলে আমি বুঝবোটা কি? আজকে তো বোঝার কিছু নেই যে কোথা থেকে এই ঘটনা। আমি বিশ্বনাথ বাবুর সঙ্গে একমত। আজকে দেখো কেন্দ্রীয় সরকারের একটা শ্রমনীতির বিরুদ্ধে যেখানে আন্দোলন হচ্ছে বামপন্থী এবং এলাইরা, সেখানে তৃণমূল ঠিক আছে পুলিশ প্রশাসনকে দিয়ে বললো আমরা ধর্মঘটের বিরোধিতা করি, সাধারণ মানুষের অবাধ যাতায়াত হবে, সাধারণ মানুষ নিজেদের কর্মস্থলে যাবে, কেউ বাধা দেবে না। তার তোমার দল নামাতে হবে কেন? কেন শাসক দলের লোকের লাঠি সোটা নিয়ে নামবে? আসানসোলে কি হয়েছে? আসানসোলে পতাকা নিয়ে রাস্তা থেকে সমস্ত যারা ধর্মঘটি যারা পিটিয়ে বার করে দিয়েছে। একটার পর একটা ঘটনা ঘটেছে। কোন প্রশাসনের আজকে পুলিশ প্রশাসন যদি অ্যাক্টিভ হতো, পুলিশ প্রশাসন যদি সত্যিই অ্যাকশন নিত, পুলিশ প্রশাসন যদি তাদের কর্তব্যটা পালন করার জন্য সচেষ্ট হতো, তাহলে কিন্তু ওদের ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে পারতো। কেন করলো না? কারণ সে ক্ষমতা পুলিশের আর নেই।
পুলিশকে তার জন্য পুলিশ পক্ষপাত দুষ্ট হয়ে গেছে, এটা প্রমাণিত। দিনের পর দিন বিরোধীরা যেটা বলে থাকে আজকে সেটা প্রমাণিত। এটা চোখের সামনে আমরা উপলব্ধি করলাম, আমরা দেখলাম এবং আমরা বুঝলাম যে সত্যিই বোধহয় পুলিশ এবং প্রশাসন বোধহয় এক হয়ে গেছে। 1 নম্বর। 2 নম্বর বলছি, তুমি নিউ আলিপুরের ঘটনাটা বললে, দেখাবো, বিস্তারিত দেখাবো। তুমি নিউ আলিপুরের ঘটনাটা বলেছো। সলিলদা, নিউ আলিপুরে আমি আসবো, তার আগে বৈশ্বনাথ চট্টোপাধ্যায়। আসলে সলিলদা বিশেষজ্ঞের মতামত দিতে আসে, এক্সপার্ট কমান্ড, এটা মানে প্রতিদিন মানে সেই তো মানে উনি প্রতিদিনই বিশেষজ্ঞতা কথা বলেন। উনি বললেন যে কেন্দ্রীয় শ্রমনীতির বিরুদ্ধে আন্দোলনে কেন প্রশাসন রাস্তায় নেমেছে, প্রশাসন কিভাবে চলবে, সরকার কিভাবে চলবে। সরকার যদি মনে করে যে এখানে বন্ধ করলে একটা কর্মদিবস নষ্ট হবে, মানুষের অসুবিধা হবে, জোর করে কেউ দোকান বন্ধ করবে, জোর করে শাটার বন্ধ করবে, একদম ঠিক বলছেন, কিন্তু এটা পুলিশের দায়িত্ব। আমি বলছি এটা শাসক দল নামবে কেন? সিপিএম আমলে জোনাল কমিটি, লোকাল কমিটি, ব্রাঞ্চ কমিটি জমা দেখেছি বলেই তো 2011 এত অসংখ্য মানুষ আপনাদের ক্ষমতায় এনেছে। 11 থেকে আপনি যদি বলেন যে সিপিএম আমল থেকে আমরা শিখেছি, আমার তো ভয় লাগবে। জোনাল আর ডিস্ট্রিক্ট কমিটি থেকে শিখে তৃণমূল আজকের এই চেহারা নিয়েছে। সেটা হচ্ছে আজকে বৈশাদারা এরকম এত বড় বন বিরোধী হয়ে গেছে, কিন্তু একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, মানে বন্দ্যোপাধ্যায় এরকম জায়গায় পৌঁছে গেছিল। অবস্থান পাল্টাতেই পারে রাজনৈতিক দল, তাতে কোনো আপত্তি নেই, পাল্টেছেন তো দেখতেই পাচ্ছি। আমি বলছি ধরুন আমরা আলোচনা করছি যে ওসিকে চর মারাটা ভীষণ অপরাধ, কিন্তু যারা ডিসির মুখে কালি মাখিয়ে ক্ষমতায় এসেছিল সেটা কোন ভাবে ন্যায্য ছিল? আজকে সেটাকে তারা অপরাধ বলে অন্তত আজকের দিনে মানুষের সামনে দাঁড়িয়ে ক্ষমা চেয়েছেন। আপনাকে তো এই কোশ্চেনে ঘুরিয়ে ফিরিয়ে কোনো জায়গায় নিয়ে যাচ্ছে না। না, ঘুরিয়ে ফিরিয়ে কোনো জায়গায় যাচ্ছে না। আজকে আরেকটা জিনিস সেটা হচ্ছে সায়নদীপ আমাকে লক্ষ্য করে একটা কথা বলেছে যে তৃণমূল এবং বিজেপি দুজনে মিলে বিরোধিতা করেছে। আমি বলি যে তৃণমূলের বিরুদ্ধে কোন আন্দোলনে সায়নদীপরা আমাদের সঙ্গে পাচ্ছে। ঠিক, আমি বলছি চর মারাটা এত নিন্দা হচ্ছে, কিন্তু আপনাদের মনে থাকবে অনুব্রত মণ্ডল যখন এরকম ঘড়ি দেখিয়ে ডিএসপি কে হুমকি দিচ্ছে, চর তো তিনি মারেনি, মাথা নিচু করে ঘাড় নাড়ছিলেন। দুর্ভাগ্য। আমি বলছি যে নীতিগত অবস্থান শুধু পরিবর্তন না, তৃণমূলের অনেক পরিবর্তন আছে। একবার বিজেপির সঙ্গে, একবার তৃণমূলের সঙ্গে, কংগ্রেসের সঙ্গে, আবার আমি বলছি আছে। আমি বলছি দুটো উদাহরণ দেবো। একটা হলো যে আমি আবারও বলছি জোড়াসাঁকো থানার সামনে যে ঘটনা, আমার পরিষ্কার কথা, মহিলাকে মানে সেখানে ব্যবস্থা নেওয়ার জন্য কোনো মহিলা পুলিশকর্মী ছিল না। ওখানে একটা ধাক্কাধাক্কি হয়েছে, কে কি করেছে আমরা জানি না, কিন্তু মাথায় রাখতে হবে এই পুলিশই সুদীপ্ত গুপ্তের মতন একজন ছাত্র নেতাকে কিন্তু খুন করেছিল। আর আমার একটা পয়েন্ট, যেমন ওয়াকফ বিরোধী আন্দোলনে বা এনআরসি সিএ আন্দোলনে কোথাও তৃণমূলকে নিজেদের ঝান্ডা নিয়ে প্রতিবাদে নামতে দেখবেন না। আর ধর্মঘট, কেন্দ্রের সরকারের বিরুদ্ধে ধর্মঘট, সেটা ভাঙার জন্য তৃণমূল পুলিশকে নিয়ে ঝান্ডা নিয়ে নামলো রাস্তায়। তার মানে তুমি বলতে চাও ওয়াকফ বিরোধী আন্দোলনে, তাহলে ওয়াকফ বিরোধী আন্দোলনকে তুমি সমর্থন করছো না বিরোধিতা করছো? বিরোধিতা হচ্ছে আমাদের তৃণমূল সমর্থন করছে। কিন্তু আমি আবার মূল ইস্যুতে থাকবো। হ্যাঁ, বক্তব্য যে সিপিএম যেভাবে বন্ধ ভেঙেছে, মমতা ব্যানার্জি তুমি সেভাবে তুমি মমতা ব্যানার্জিকে কারা মাথা মেরেছিল, মমতা ব্যানার্জির মাথা কারা ফাটিয়েছিল, চৌচির কারা করে দিয়েছিল? আজকে কোথায় আছে তারা? আজকে সিপিএম এ আছে, তারা সিপিএম এ আছে, না বিজেপিতে আছে, বাদশাহ বিজেপিতে আছে, আর লালু আলম সিপিএম এ আছে। খবর নিয়ে নিন, আপনি খবর নিয়ে নিন। লালু আলম, বাদশাহ আলম যাই যাক, আমি শুভময়দার কাছে যাব, কিন্তু তার আগে দ্রুত একবার দেখাবো যে পুলিশের ভূমিকা এবং বিরোধীদের ভূমিকা, বিশেষ করে এই রাজ্যে বিরোধীদের কর্মসূচি পালনের ক্ষেত্রে পুলিশের পারমিশন বারবার একটা বাঁধার দেয়াল সৃষ্টি করে। এই অভিযোগ কিন্তু একটা বিরোধী দল বা এখনকার শুধু নয়, দীর্ঘদিন ধরে মাসের পর মাস এটা চলছে এবং শেষ পর্যন্ত সেই কড়া নাড়তে হয় কলকাতা হাইকোর্টের। এই ঘটনা প্রতি মাসে অন্তত 10টা করে ঘটছে। দেখুন, কসবাকাণ্ডের প্রতিবাদে নেমে গড়িয়াহাট থেকে গ্রেফতার। অক্সফোর্ডের কেলগ কলেজে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে বিক্ষোভ দেখানো চিকিৎসকের সঙ্গে দেখা করতে গিয়ে গ্রেফতার। মহেশতলা কাণ্ডের প্রতিবাদে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যেতে গিয়েও গ্রেফতার। গত 1 মাসের মধ্যে 3 বার দলীয় কর্মসূচি থেকে গ্রেফতার হয়েছেন সুকান্ত মজুমদার। আর পুলিশের বাধা দেওয়া নিয়ে সুকান্ত মজুমদারের করা মামলাতেই রাজ্য সরকারকে কড়া বার্তা দিয়েছে হাইকোর্ট। আদালত বলেছে, এই জাতীয় মামলা তো প্রতিদিন বাড়ছে, সমস্যার সমাধান করুন।
সুকান্ত মজুমদার একজন কেন্দ্রীয় মন্ত্রী, সাংবিধানিক পদাধিকারী, এটা বিবেচনার মধ্যে রাখতে হবে। আর এই আবহে বিরোধীদের অভিযোগ, এ রাজ্যে বিরোধী রাজনৈতিক কর্মসূচিকে শেষ করে দিতে চাইছে তৃণমূল ও পুলিশ। গত কয়েক মাসে একাধিকবার বিরোধীদের কর্মসূচির অনুমতি দেওয়া নিয়ে চলেছে টানাপোড়েন। পুলিশের ছাড়পত্র না পেয়ে বারবার আদালতের দ্বারস্থ হতে হয়েছে বিরোধীদের। যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় ছাত্র আহত হওয়ার পর গত 9 মার্চ বিজেপির প্রতিবাদ মিছিলে অনুমতি দেয়নি পুলিশ। শেষ পর্যন্ত হাইকোর্টের অনুমতিতে নবীনা সিনেমার সামনে থেকে যাদবপুর থানার 100 মিটার আগে পর্যন্ত মিছিল করে বিজেপি ও তাদের যুব মোর্চা। তার আগে চিড়িয়াখানার বাণিজ্যিকীকরণের প্রতিবাদে চলতি বছরের শুরুতে রবীন্দ্র সদন থেকে ন্যাশনাল লাইব্রেরি পর্যন্ত মিছিলের অনুমতিও বিজেপিকে আনতে হয়েছিল হাইকোর্ট থেকে। 2024-এর 13 নভেম্বর হাওড়ার শ্যামপুরে শুভেন্দু অধিকারীর জনসভাতেও একইভাবে আপত্তি জানিয়েছিল পুলিশ। শেষমেশ হাইকোর্ট থেকে আনতে হয় অনুমতি। তার কয়েকদিন আগে হাওড়ার উলুবেড়িয়ায় বিরোধী দলনেতার সভা ঘিরেও তৈরি হয় জটিলতা। এক্ষেত্রেও হাইকোর্টে দ্বারস্থ হয়ে অনুমতি পায় গেরুয়া শিবির। 26শে জুলাই 2024 বিদ্যুতের অতিরিক্ত মাসুল বৃদ্ধির প্রতিবাদে ভিক্টোরিয়া হাউসের সামনে মিছিল করতে চেয়েছিল বিজেপি, কিন্তু পুলিশের অনুমতি মেলেনি। শেষমেশ সর্বোচ্চ 1000 লোক নিয়ে সভা করার অনুমতি দেন বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ। অপব্যবহার করছে সরকারি ক্ষমতার। পুলিশ প্রশাসন যে কাজ করছে প্রত্যেকবারই আমাদেরকে দেখা যাচ্ছে মামলা করে সেখানে পারমিশন নিয়ে মিটিং মিছিল করতে হচ্ছে। তাই আমি বলতে চাই পুলিশ প্রশাসনের থাকার দরকারটা কি আছে? বিরোধীরা শুধু বলেন যে তাদের নাকি অনুষ্ঠান করতে দেওয়া হচ্ছে না। দেখুন, অন্য অন্য সিপিএম তার অনুষ্ঠান করছে, কংগ্রেস তার অনুষ্ঠান করছে, রাস্তা অবরোধ করছে বা মিটিং মিছিল করছে, বিজেপিও করছে। আমি এই প্রসঙ্গে যদি কেউ বলেন যে তাদের বারবার আটকানো হচ্ছে, আমার মনে হয় এটা একটু ভুল। গত বছরের 26শে সেপ্টেম্বর আরজিকর কাণ্ডের প্রতিবাদে ধর্মতলায় কর্মসূচি করতে চেয়ে পুলিশের কাছে আবেদন জানায় সিপিএম, কিন্তু পুলিশ অনুমতি দেয়নি। এরপর হাইকোর্টে দ্বারস্থ হতে হয় তাদের। 5ই জুন হাওড়ার কাজীপাড়া থেকে হাওড়া ময়দান পর্যন্ত মিছিল করার আবেদন করে সিপিএম। পুলিশ প্রথমে অনুমতি দিয়েও পরে তা প্রত্যাহার করে নেয়। শেষমেশ আদালতের থেকে অনুমতি নিয়ে মিছিল ও সভা করে তারা। তৃণমূলের জন্য অ্যালাউড, বিরোধীদের জন্য অ্যালাউড না। ভিক্টোরিয়ায় মিটিং করবে তৃণমূল, বাকিরা অ্যালাউড না। প্রচার করবে তৃণমূল, বাকিরা অ্যালাউড না। তৃণমূল কিছু একটা প্রোগ্রাম করবে, পুলিশ 6 লাখ, তাকে সাকসেসফুল করার দায়িত্ব পুলিশের। আর বিরোধীরা কিছু করলে সেই পুলিশ লাঠি হাতে দাঁড়িয়ে যাচ্ছে। এ তো রোজ দেখা যাচ্ছে। হয় কোর্টে গিয়ে পারমিশন নিতে হচ্ছে। গণতন্ত্রে শান্তিপূর্ণ সভা সমিতি মিছিলের অধিকার সবার থাকে, কিন্তু এই রাজ্যে কি বারবার সেই গণতান্ত্রিক অধিকার শাসকের হাতে খর্ব হচ্ছে? এই প্রশ্ন বারবার উঠছে। শিবাশিস মৌলিক, আশাফুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। দেখুন, মাঝে মাঝে মনে হয় যে এ রাজ্যের মূল সমস্যা হচ্ছে যে মানুষের ওপর শাসক বিরোধী সরকার কারুর ভরসা নেই। বন্ধ হবে কি হবে না, মানুষ গ্রহণ করবেন নাকি মানুষ একেবারে রিজেক্ট করবেন, সেইটা মানুষের ওপর ছেড়ে দেওয়া যেত। ধরুন, যে কোনো দল শাসক হতে পারে, এক্ষেত্রে বিরোধী, তারা একটা কর্মসূচি ডেকেছে, একটা কোথাও আন্দোলনের একটা সভা, একটা সমিতি, একটা মিছিলের ডাক দিয়েছে। মানুষের ওপর ছাড়া হোক না, যে মানুষ যদি বিরোধী দলকে গ্রহণ করে, যে কোনো দলকে, যে কোনো সংগঠনকে, তাহলে সেটা হবে, নয়তো হবে না। কিন্তু না, এখানে পারমিশনের ক্ষেত্রে এখন নয়, মাসের পর মাস, বছরের পর বছর পুলিশ পারমিশন রিজেক্ট করবে এবং তারপর সেই দল বা সেই ব্যক্তি, এমনকি প্রধান বিরোধী নেতাদের, তাদের যেতে হবে হাইকোর্টে এবং শেষ পর্যন্ত অবধারিতভাবে আমার ধারণা পরিসংখ্যান বিচার করলে অন্তত 99% কেসে হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে তারা করবেন। আমি বলছি, এই অলীক কুনাট্যরঙ্গ কেন দিনের পর দিন চলবে? কেন মানুষের ওপর ছাড়া হবে না? শুভময় মৈত্র কি বলে? শুনবু, রাজনৈতিক দলগুলো মানুষের ভোটে ক্ষমতায় আসে এবং তারপর তারা ক্ষমতায় বসার পর তারা কিন্তু মানুষের ওপর খুব একটা ভরসা রাখে না এবং সেখান থেকে আধিপত্যবাদের সৃষ্টি হয়। এটা সারা পৃথিবীর রাজনীতিতে আমরা পরিষ্কারই দেখি। ফলে গায়ক যতই গান না কেন, যে ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙেলরা, যে ভরসা থাকুক চালে ডালে তেলে নুনে আর পেঁয়াজে, তার উপর এই রাজনৈতিক দলগুলোর ভরসা নেই। তারা তাদের জোর খাটায় এবং শাসক সবসময়ই জোর খাটায়। তবু কিছুটা ভরসা আজকের এই বন্ধের পর যেটা দেখা গেছে, সেটা হচ্ছে কেউ তো পেট্রোল বোমা অন্তত ছোড়েননি আর কি। ফলে আজকে খুব ভালো চর্চাপটের ওপর দিয়ে গেছে, টুপি খোলার ওপর দিয়ে গেছে। টুপি পরানো, যেটা সায়নদীপ বলল, সে তো সারা বছর ধরেই রাজনৈতিক দল, বিশেষ করে শাসক দলেরা যে যেখানে থাকেন, সাধারণ মানুষের ওপর ভরসা না রেখে সেটাই করেন। ফলে সেই বিষয়টা একেবারে পরিষ্কার। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমি বলবো অন্তত শান্তিতে আমরা আলোচনা করতে পারছি, কিন্তু আলোচনাটা কোন জায়গায় একটু গণ্ডগোল হয়ে যাচ্ছে।
আলোচনার মধ্যে অস্পষ্টতা ঢুকছে। সজলদার বাড়ির দরজা যখন ভাঙা হয়েছিল আমরাও প্রতিবাদ করেছিলাম, কিন্তু সজলদার বাড়ির দরজা ভাঙা সংক্রান্ত যে প্রতিবাদ, তার সঙ্গে যদি 1886 পয়লা মে থেকে 4ই মে অবধি হে মার্কেটে যে আন্দোলন হয়েছিল এবং সেখান থেকে যে রাজনৈতিক ভাষ্য উঠে আসে, বা তার উল্টো দিকে আনন্দবাজার গোষ্ঠী যখন বলে যে আমরা এই বন্ধের রাজনীতিকে দীর্ঘ সময় ধরে সমর্থন করছি না, এগুলো বিভিন্ন ধরনের রাজনৈতিক ভাষ্য। এই রাজনৈতিক ভাষ্যর মধ্যে যদি আমরা এই অস্পষ্টতাটা বারবার ঢোকানোর চেষ্টা করি, যেখানে একজন এসএফআই নেত্রী তিনি হাত ছুঁড়েছেন এবং একজন পুলিশ কর্মী তিনি বাধা দিতে চেষ্টা করেছেন, সেটা চর কি চর না এটা আলোচনার বিষয় নয়। কারণ আমাদের দেখে বারবার মনে হয়েছে যে দুজনেই তার ঠিক কাজটা করেছেন। পুলিশকর্মীও তার কোনো অসৎ উদ্দেশ্য ছিল বলে অন্তত দেখে মনে হয়নি, যেটা সায়নদীপ বলার চেষ্টা করলেন। উল্টো দিকে মহিলা নেত্রীও হাত পা ছুঁড়েছেন, হাত গিয়ে লেগেছে। এটা সত্যি ভালো হতো যদি প্রচুর মহিলা পুলিশ থাকতো। কেন মহিলা পুলিশ নেই? তার কারণ আজকের এই বন্ধের যে কারণটা, সেটা হচ্ছে আমাদের গোটা দেশে সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় আমরা পুঁজিবাদী ব্যবস্থায় চাইছি এফিসিয়েন্সি বাই এক্সপ্লয়টেশন, মানুষকে দিয়ে বেশি কাজ করাও। এবং 1886 পর আপনি যদি হিসেব করেন প্রায় 100, ওখানে 14 বছর, পরে আবার এখন প্রায় 25-26 বছর, 140-150 বছর কেটে গেল। মানুষের সভ্যতা অনেক এগিয়েছে, কিন্তু মূল যে জায়গাটা যাচ্ছে পুঁজিবাদী ব্যবস্থা, 139 বছর রিলেটেড সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট, সেই জায়গায় দাঁড়িয়ে অন্যদিকের যে আলোচনাটা সেটা হচ্ছে গরিব মানুষ, তাদেরও বাঁচার অধিকার আছে। একজন মানুষ যার সত্যি জোর নেই, যাকে আমি শুধু একটা ভোট হিসেবে ধরি, তার জন্য আমি 100 দিনের কাজের প্রকল্প করব কিনা, তার জন্য আমি তাকে লক্ষ্মীর ভাণ্ডার দেবো কিনা, তার জন্য নরেন্দ্র মোদী মাথার ওপর ছাদ দেবেন কিনা, এই দিকেরও একটা। এবং এই জায়গায় কিন্তু আজকের যে মূল কথা, যে কারণে বন্ধ রাখা হয়েছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শ্রম কোডে যা কথা বলা আছে তা কিন্তু আবার সেই নিম্নবিত্ত মানুষের ওপর শোষণের একটা জায়গা প্রস্তুত হয়েছিল, তার বিরুদ্ধে কিছু রাজনৈতিক দল আন্দোলন করেছেন। প্রশ্ন এখানটায় একটাই জটিল প্রশ্ন, সেটা হচ্ছে কেরালার সরকার, সেও তো রাজ্য সরকার, পশ্চিমবঙ্গের সরকার, সেও রাজ্য সরকার। প্রশ্ন যাদের কাছে থাকবে সেটা হচ্ছে একেবারে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের কাছে, অর্থাৎ আইএনটিটিইউসি এবং বিএমসির কাছে। তাদের প্রতিনিধি এখানে নেই সম্ভবত, যে তারা কি মনে করছেন যে মানুষকে 12 ঘন্টা কাজ করানো যাবে? তারা কি মনে করছেন যে শুধুমাত্র মানুষের ওপর তাকে শোষণ করে, তাকে দিয়ে কাজ করিয়ে যে পুঁজিবাদী ব্যবস্থা আমাদের পৃথিবীকে এগিয়ে নিয়ে যাবে, তার উদাহরণ আছে অনেক জায়গায়, সেই পুঁজিবাদী ব্যবস্থায় এগিয়ে নিয়ে যাওয়াটাকেই কি আমরা চরম সত্য বলে মনে করব? নাকি সাধারণ মানুষের যে গুণগত মান, তার জীবনে সে যেমন কাজ করবে, সে যেমন সংসারের সঙ্গে থাকবে, সে দুটো গান গাইবে, সে দু একটা ছবি আঁকবে, সেও কবিতা লিখবে, অর্থাৎ শুধু যারা শাসকের আসনে বসে আছেন তারা দুটো শায়রি লিখবেন, তারা পরীক্ষা কিভাবে দিতে হয় ছাত্রদের শেখাবেন, তারা কবিতা লিখবেন, তারা ছবি আঁকবেন, এটা নয়। সাধারণ যে একেবারে নিম্নবিত্ত মানুষ সারা পৃথিবী জোড়া, সেটা 1886 থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত, তাদের যে দাবির প্রশ্ন, সেই দাবির প্রশ্নটা টেক্সট বুক রাজনীতি থেকে উঠে আসা, একেবারে মানুষের রাজনীতি থেকে উঠে আসা। এই রাজনীতিকে অস্বীকার করে আমরা যদি মমতা বন্দ্যোপাধ্যায় 76টা বন্ধ রেখেছিলেন, সিপিএম কটা বন্ধ রাখলো, এই আলোচনার বাইরে বেরিয়ে কিন্তু আজকে ভারতবর্ষের প্রতিটি মানুষকে ভাবতে হবে যে আমি একদিকে ভাববো কিনা যে এই ধরনের মানুষ কতক্ষণ কাজ করবে তাই নিয়ে স্থির করব, এবং অন্যদিকে তার বিরোধী মত থাকবেই। একদম শুভময়দার মূল প্রশ্নে আমি শুধু আমার মূল প্রশ্ন এতক্ষণ আলোচনায় যেটার উত্তর পেলাম না, সেটা হচ্ছে বন্ধ তার উদ্দেশ্য বিধেয় যাই হোক না কেন, গাজোয়ারি সেটার সঙ্গে যুক্ত হবে কেন? গাজোয়ারি সেই বন্ধ যত গুরুত্বপূর্ণ উদ্দেশ্য নিয়েই সেই বন্ধ ডাকা হোক না কেন, যারা ডেকেছেন তারা কেন গাজোয়ারি করে ট্রেন এবং বাস থামিয়ে সাধারণ মানুষকে নামিয়ে হয়রানি করবেন? এবং যারা বিরোধিতা করছেন তারা গোটা প্রশাসনকে নামিয়ে, এমনকি শাসক দলকে নামিয়েও কেন মানুষের ওপর আস্থা না থাকার প্রমাণ হিসেবে গোটা বিষয়টাকে একটা হিংসার চেহারায় নিয়ে যাবেন? সব থেকে বড় প্রশ্ন আমার কাছে এটাই, যেটা এখনো পর্যন্ত আমার কাছে কোনো উত্তর নেই। কিন্তু এইখানে আমার পরবর্তী বক্তা সুদীপ্তর কাছে যাব, তার আগে যে ঘটনাটার উল্লেখ করব সেই ঘটনাটা কিন্তু ইতিমধ্যেই আলোচনায় এসছে, চমকে দেওয়ার মতো ঘটনা। সেটা হচ্ছে নিওয়ালিপুর থানার ঘটনা। কিন্তু তার আগে আমি দ্রুত, আপনারা কি বলছেন? আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন @IAM সুমন, প্রচুর মন্তব্য আসছে। আমি এই নিয়ে দ্রুত কয়েকটা মন্তব্য নিয়ে নিওয়ালিপুরের ঘটনায় আসবো। অভ্র রায়চৌধুরী লিখছেন যে ক্ষমতায় বা বিরোধী আসনে যারাই থাকুন, জনজীবন স্তব্ধ করে কোনো সমস্যার সমাধান হয় না। অয়ন ঘোষ লিখছেন মজার ব্যাপার, বন্ধের দাবিগুলোর যৌক্তিকতা শাসকের চোখে পড়ে না, কিন্তু বিরোধী থাকাকালীন চোখে পড়ে।
শিবনাথ জাটি লিখছেন, কেন্দ্রের বিরুদ্ধে ধর্মঘট হলেই তৃণমূল সরকার পুলিশ প্রশাসন দিয়ে ধর্মঘট ব্যর্থ করার চেষ্টা করে। প্রবাল ঘোষ লিখছেন, বন্ধ সফল বা ব্যর্থ করা নিয়ে নেতাদের এত উৎসাহ কেন? মানুষের ওপরই ছাড়ুন না। ঠিক এইখানে সমস্যাটা, একদম সঠিক বাক্যটা একজন ভিউয়ার লিখেছেন। আমি এইখান থেকে দ্রুত দেখাবো। নিউ আলিপুরের ঘটনা চমকে দেওয়ার মতো, কারণ প্রায় 30টা পণ্যবাহী ট্রাক ভাঙচুর করেছেন পুলিশ অফিসাররা এই শহরে। এবং লালবাজারকে ধন্যবাদ যে তারা সিসিটিভিতে আইডেন্টিফাই করে প্রাথমিক সত্যতা পেয়ে চারজন, একজন নন, চারজন সাব ইন্সপেক্টরকে তারা বিভাগীয় ব্যবস্থা নিয়েছেন। পরের প্রতিবেদন। সার দিয়ে দাঁড় করানো প্রায় প্রতিটা ট্রাকের সামনের কাঁচ ভাঙা, কয়েকটি ট্রাকের টায়ার পাংচার। ট্রাক চালকদের অভিযোগ, তোলা না দেওয়ায় নিউ আলিপুরে এভাবেই 30 থেকে 35টি ট্রাকে ভাঙচুর চালিয়েছে পুলিশ। যারা এখানে ট্রাক চালক রয়েছেন তারা যে বিষয়টা জানাচ্ছেন যে তাদের ট্রাক যখন এখানে পার্ক করে রাখা ছিল, সেক্ষেত্রে কিন্তু এখানে নিউ আলিপুর থানা পুলিশের বিরুদ্ধে অভিযোগ, পুলিশ আসে এবং পরপর একের পর এক, যেমন একটা এখানে আরও গাড়ি, এরকম প্রায় তারা জানাচ্ছেন প্রায় 30টির ওপরে গাড়িতে, সেই গাড়িতে কিন্তু কাঁচগুলো ভেঙে দিয়েছে, পুলিশের বিরুদ্ধে অভিযোগ। পুলিশ এসে গাড়ি দাঁড়িয়েছে এখানে বলে, টাকা তো এমনি কিছু বলবে না, তুমি যদি নিয়ে দিয়ে দাও তাহলে ঠিক আছে। কলকাতার বুকে তোলা না দেওয়ায় এভাবেই ট্রাকে ভাঙচুরে অভিযুক্ত খোদ পুলিশ। সিনিয়র অফিসারের সঙ্গে যুক্ত না থাকে তাহলে জুনিয়র অফিসাররা এরকম প্রকাশ্য করতে সাহসী করবে না। অতএব যদি খুব হইচই না হতো তাহলে তাদের কিছু হতো না। কদিন পরে সাসপেনশন তুলে দিতে পারে, তাদেরকে ভালো জায়গায় পোস্টিং দিতে পারে, কিন্তু এখন অন্তত গণমাধ্যমে দেখানোর জন্য, লোককে বোঝানোর জন্য যে আমরা ব্যবস্থা নিয়েছি, তার জন্য সাসপেন্ড করেছি। লাঠিটা যখন দরকার হয় তখন সেখানে লাঠিটা ঘুরিয়ে নেয়। সাসপেন্ড মানে ভালো রকম পানিশমেন্টে বেশ কিছুদিন ডিমোশন করিয়ে দেওয়া উচিত যদি অফিসার হয়, আর কনস্টেবল বেশ কিছুদিন সাসপেন্ড করে রাখা উচিত। এই অ্যাকশনটা মানুষ চায়। পুলিশের বিরুদ্ধে শাসকের হয়ে কাজ করা, ঘুষ নেওয়ার ভুরি ভুরি অভিযোগ ওঠে। আর এবার খোদ কলকাতার বুকে তোলা না দেওয়ায় এভাবেই ভাঙচুরের অভিযোগ ঘিরে রাজনৈতিক তরজাও তুঙ্গে। যারা আইনের শাসন চালু করতে জানে না, করতে পারে না, করে না, বরং রাস্তায় ট্রাফিক রুল ভাঙছে পুলিশ, যেখানে সেখানে গাড়ি দাঁড় করিয়ে দিয়ে টাকা তুলছে, ধরা যখন পড়ে গেছে তখন গাড়ি ভাঙছে, লরি চালককে পেটাচ্ছে, বেআইনি কাজ, তার শীর্ষে পুলিশ, মমতার পুলিশ। নিন্দনীয় ঘটনা তো। পুলিশ তারাও আইনের ঊর্ধ্বে নয়। পুলিশ অন্যায় করলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা হবে। মমতা ব্যানার্জির প্রশাসন আপনারা দেখেছেন, এর আগেও যদি দলের নেতাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে তাকেও রেয়াত করেননি, প্রশাসনের কারোর বিরুদ্ধে অভিযোগ উঠলেও তাকে রেয়াত করা হয় না। এই ঘটনা সামনে আসতে প্রাথমিক তদন্তের ভিত্তিতে নিউ আলিপুর থানার 4জন সাব ইন্সপেক্টরকে সাসপেন্ড করা হয়েছে বলে লালবাজার সূত্রে খবর। পার্থপ্রতিম ঘোষ, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। বাবুন, পুলিশ আর গুন্ডায় যদি কোনো ফারাক না থাকে, মানুষ যাবেন কোথায়? কলকাতা শহরের বুকে নিউ আলিপুরের মতো জায়গায় সেইখানে তোলা না পেয়ে গুন্ডামি করার অভিযোগ। আবার বলছি যে লালবাজার এবং প্রশাসনকে ধন্যবাদ যে তারা এই জিনিসটা বিচার করেছেন যে 30টা ট্রাক মালবাহী, তাদের একটা দুটো নয়, পুলিশ তোলা না পেয়ে ভাঙচুর করেছে। ভাঙচুর করার অভিযোগ চারজন সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে। আমি সুদীপ্ত দাশগুপ্তর কাছে যাব। এই ভয়াবহ ঘটনা দিনের আলোয় কলকাতা শহরে, খাস দক্ষিণ কলকাতায়, কতটা আশঙ্কা? ঘটনাচক্রে আমি নিউ আলিপুরের বাসিন্দা, তাই ওখানে কি হয় প্রতিদিন প্রতিনিয়ত আমি যখন রাত্রে ফিরি, ধরুন 10টা সাড়ে 10টা নাগাদ নিউ আলিপুরের ওই যেই জায়গায় ঘটনা ঘটেছে সেখান থেকেই ফিরি। আমি সবাই জানি ওখানে প্রত্যেক দিন কী হয়, এবং শুধু রাতে না, আপনাকে আমি বলছি, আপনি যদি কোনোদিনও সকালবেলা ওখানে কেউ যায়, দেখবেন যে বাসগুলো তারাতলা থেকে আসে, কিভাবে ওইখানে মাঝে মাঝে দাঁড় করিয়ে টাকা নেওয়া হয়। বিষয়টা হলো যে, আর ঘটনাটা যেখানে ঘটেছে সেখান থেকে ঢিলছোড়া দূরত্বে সরকারের এক মন্ত্রীরও বাড়ি। বিষয়টা হলো যে আজকে এই ঘটনা ঘটেছে, পুলিশ সাসপেন্ড হয়েছে ওই 4জন। বিষয়টা হলো এটা শুধু প্রফেশনাল মিসকন্ডাক্ট না, এটা কিন্তু একটা ক্রিমিনাল অফেন্স। কি এফআইআর হয়েছে পুলিশের বিরুদ্ধে, ওই 4জনের বিরুদ্ধে কি এফআইআর হয়েছে সেটা কিন্তু আমরা এখনও অবধি কেউ জানি না আদৌ কোনো এফআইআর হয়েছে কিনা। এবার শুধু সাসপেন্ড,
এইটুকু জানি ডিপার্টমেন্টাল প্রসিডিংস। এবার এই যে ডিপার্টমেন্টাল প্রসিডিংস এখনো ইনিশিয়েট হয়েছে বলে আমি শুনিনি, সাসপেন্ড হয়েছে, ডিপার্টমেন্টাল প্রসিডিংস হয়তো ইনিশিয়েট হবে। এবার সাসপেন্ড করে ডিপার্টমেন্টাল ইনিশিয়েট করে কি সাজা হচ্ছে সেটা এইটা আমরা কেউ কোনোদিনও ফলো আপ রাখি না। দেখা যাবে যে সাসপেন্ড করার পর ডিপার্টমেন্টাল প্রসিডিংস ইনিশিয়েট করলো না, যেরকম দেখা যায় পুলিশ চার্জশিট দিল না, বেল পেয়ে গেল, সেরকমই ডিপার্টমেন্টাল প্রসিডিংস ইনিশিয়েট করে যদি প্রপারলি না হয়ে সাসপেনশন উঠে যাবে, তারা কিন্তু আবারই কাজ করতে আরম্ভ করবে, ওখানেই হয়তো কাজ করবে এবং ওই কাজই হয়তো আবার পরবর্তীকালে করবে। দেখার বিষয় যে এই ধরনের ঘটনাতে প্রশাসন কতটা কঠিন বা কঠোর ব্যবস্থা নিচ্ছে যাতে করে এই ঘটনা না ঘটে। এটা কিন্তু এই প্রথম ঘটনা নয় সারা পশ্চিমবঙ্গে, আপনি যে কোনো সময় রাত্রিবেলা অনেক জায়গাতে এই ধরনের ব্যবস্থা দেখতে পারবেন। সব থেকে বড় কথা সুদীপ্ত, কতগুলো সিসিটিভি আছে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে, কলকাতা শহরে এরাম হয়েছে বলে সিসিটিভির প্রমাণ তারা পেয়েছেন পুলিশ কর্তারা। আমি আপনাকে বলছি, আপনি কলকাতা শহরের এই অবস্থা, আপনি যে কোনো সময় রাত্রিবেলা কোনো হাইওয়ের ওপর দিয়ে যাবেন দেখবেন কি অবস্থা, সব জায়গায় সিসিটিভি থাকে না। আর সত্যি কথা বলতে এই যে যারা ট্রাক ড্রাইভার ভদ্রলোকেরা আজকে তারা বাধ্য হয়ে তাদের পেটে লাথি খাওয়ার পর গিয়ে কমপ্লেন করেছে, কারণ তাদের বলা হয় যে তারা ভাবে যে আজকে যদি আমি কমপ্লেন করি আমি তো রাস্তায় ট্রাকটাই চালাতে পারবো না, আমার ট্রাকটাই বসে যাবে, আমার মালিক আমার চাকরি চলে যাবে, আমি কি করব। এর জন্য আদপে এই যে ঘটনাটা, এই যে পুলিশ টাকা নিচ্ছে, একটা ঘটনা না এবং একটা ঘটনা হতেও পারে না, এর জন্য আসল ভুক্তভোগীকে আমরা দেখাচ্ছি ট্রাক চালকদের মেরেছে, গাড়ি ভেঙেছে, সেটা কিন্তু না, আসল ভুক্তভোগী কিন্তু আমি আপনারা। কারণ এর জন্যই কিন্তু ট্রাকে করে যে জিনিস নিয়ে আসছে সেটা আমাদের ব্যবহারের জিনিস, এর জন্য কিন্তু এগুলোর দাম বেড়ে যাচ্ছে। আমরা দেখছি প্রত্যেক দিন নিত্য প্রয়োজনীয় জিনিস বাজারের দাম বাড়ছে, সব কিছুর দাম বাড়ছে, এটাও কিন্তু তার অন্যতম কারণ স্বাভাবিক ব্যাপার, যদি সে 100 টাকা পায় একটা মাল নিয়ে যাওয়ার জন্য, তাকে যদি 20 টাকা দিতে হয় তাহলে দামের মধ্যে ধরে নিচ্ছে 120 টাকাটা করে দেবে, স্বাভাবিক ব্যাপার। এই জিনিসটা কিন্তু কেউ দেখছেন না, এক। দ্বিতীয়ত এই যে ট্রাকটা ভাঙচুর করেছে, আপনি একটা জিনিস ভাবুন তো, আজকে একটা রাস্তায় গাড়ি দাঁড়িয়ে আছে, আমি গিয়ে গাড়িটা ভাঙচুর করলাম, এটা কি একটা ক্রিমিনাল অফেন্স কি হবে? প্রাইভেট প্রপার্টি। কি ব্যবস্থা নেওয়া হয়েছে? পুলিশ শুধুমাত্র ব্যবস্থা নেবে যখন অনুব্রত মণ্ডল কুরুচিকর মন্তব্য করবে পুলিশের বিরুদ্ধে, আপনি সেটা দেখাবেন, তখন আপনাকে নোটিশ দিয়ে বলা হবে যে আপনি এটা দেখাবেন না, এটা অপরাধ। পুলিশ ব্যবস্থা তখন নেবে না যখন দেখা যাচ্ছে যে পুলিশের সামনে তৃণমূলী গুন্ডারা দাঙ্গা করছে, তারা গিয়ে দোকানের ভেতরে ঢুকে আশ্রয় নিচ্ছে। পুলিশ কখন ব্যবস্থা নেবে? এই ট্রাক ড্রাইভার যারা মাল নিয়ে আসছে, জিনিসপত্র নিয়ে আসছে, তাদের আটকে টাকা নেবে। এবং আমি আজকে এটা হলপ করে আপনাকে বলে দিচ্ছি, ধরে নিন ঘটনাটা যদি এরকম হতো যে ট্রাক থেকে নিয়ে আসছে, টাকাটা নিচ্ছে, আপনার কোনো ক্যামেরাম্যান সেই ছবিটা তুলে দেখাচ্ছে, তখন আপনাকে নোটিশ দিত যে কেন আপনি এসব জিনিস দেখাচ্ছেন। আমি বলছি, আমি সজলের কাছে আসবো, কিন্তু সলিলদা আমার বিস্ময়টা যেখানে আগে আমরা কি শুনতাম যে থানার ডাকবাবু তিনি টাকা তোলেন, সিভিক ভলেন্টিয়ার, কনস্টেবল, আমি বলছি চারজন সাব ইন্সপেক্টর। আমি বলছি কল্পনা করুন যে আজকে এই ট্রাক ড্রাইভাররা যদি কমপ্লেন করতে যেত, কোথায় যেত? নিউআলিপুর থানায়। যে থানার 4 জন সাব ইন্সপেক্টর এই কাজ করেছেন। কলকাতা পশ্চিমবঙ্গের কটা রাস্তায় সিসিটিভি আছে? আজকে সিসিটিভি আছে, প্রমাণ। আমি কিন্তু লালবাজারের প্রশংসাও করবো যে ভাগ্য ভালো তারা কোনোভাবে চেপে যাননি, ব্যবস্থা নিয়েছেন। কিন্তু আমি বলছি তো পুলিশের নৈতিক পতন, প্রশ্নটা সেইখানে। না দেখো, এটা কিন্তু তোমার গুন্ডামি, বিশ্বনাথ বলে গুন্ডামি নয়, এটা হচ্ছে এক্সটর্শনিস্ট। এরাই হচ্ছে ব্ল্যাক শিপ অফ দ্য পুলিশ ডিপার্টমেন্ট। এরাই হচ্ছে আজকে পুলিশ ডিপার্টমেন্টের মতো একটা ডিপার্টমেন্টকে মেলাইন করছে। এদের ইমেজ টার্নিশ হচ্ছে এই কয়েকজন অফিসারের জন্য। এবং আমি আর একটা কথা বলতে চাই, যেটা সুদীপ্ত বলল, কেন হোয়াই নট ক্রিমিনাল কেস উইল বি স্টার্টেড? কেন প্রিভেনশন অফ ড্যামেজ টু দ্য পাবলিক প্রপার্টি অ্যাক্ট হবে না? ঠিক, কিন্তু একদম হ্যাঁ, সবার কাছে যাবো, কিন্তু আমি বলছি গুন্ডামি এই জন্য বলতে হবে যে সে তোলা না পেয়ে অন্য কিছু করলো না, সে ট্রাকগুলোকে ভাঙচুর করলো। এটা গুন্ডামি না হলে গুন্ডামি কি? জাস্ট দুটো পয়েন্ট। একটা হলো কয়েক মাসের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আবার একটা সম্মেলন, মানে বাণিজ্যিক সম্মেলন করবেন। আজকে বিজনেস কনক্লেভ, পুজোর ঠিক পরে বিজনেস কনক্লেভ। আমার প্রশ্ন হচ্ছে যে 30টা ট্রাক যে মানে গুড়িয়ে দেওয়া হলো, পুলিশ প্রশাসন গুড়িয়ে দিল একটা মানে অংশ, এই ছবিটা যখন কোনো বিজনেসম্যানের কাছে যাবে তার লগ্নি করার কতটুকু সাহস হবে?
বারবার আমরা প্রশ্ন তুলছি যে তোলাবাজি কিন্তু একটা বড় বাধা পশ্চিমবাংলার শিল্পায়নের ক্ষেত্রে। আর শিল্প নেই জন্যই পশ্চিমবাংলায় আমার আপনার বাড়ির ছেলেমেয়েরা সব ব্যাঙ্গালোরে, কেউ হায়দ্রাবাদে গিয়ে চাকরি করতে বাধ্য হচ্ছে। দ্বিতীয় যেটা আমি সলিলদার সাথে সাধারণত একমত হই, কিন্তু এক্ষেত্রে আমি আলাদা মত পোষণ করবো। মানে আমি জানি না যে এই 4 জনের গ্রেপ্তারের পেছনে কোনো বড় শক্তি আছে কিনা। না, আচ্ছা, যদি সাসপেন্ড হয়ে থাকে, সাসপেন্ডের পেছনে কোনো রকম বড় শক্তি আছে কিনা, মানে অনেক এই ধরনের ব্যবসা বাণিজ্যে তো মাথা থাকে, মাথাদের চাপে হতে পারে, কিন্তু আমি বলছি এটা সিস্টেম। এই যে সলিলদা বলছি না, এই 4 জনের জন্য টার্নিস্ট হলো না, 4 জনের জন্য না, দিস ইজ দ্য সিস্টেম। এই সিস্টেমটা তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিনে করেছে। আমি যে কারণে বলছি, মনোজিৎ মিশ্ররা যেমন একটা সিস্টেম, ঠিক তেমনি ভাবে পুলিশ প্রশাসন এবং মানে সরকারি দল তৃণমূল কংগ্রেস তারা মিলে যে ব্যবস্থাটা তৈরি করেছে, এটা একটা সিস্টেম। সিস্টেমেটিক্যালি এক্সটর্শনটা হয়। সুমনদা, আমি আপনাকে একটা কথা বলি। আপনি একটা কথা বলেছেন যে পুলিশ না গুন্ডা, পুলিশ সে কি গুন্ডা? আমি বলছি গুন্ডারা এদের থেকে অনেক ভালো। গুন্ডাদের মা বোন তুলে গালি দিলে গুন্ডারা অন্তত মায়ের ইজ্জত রাখবে, মানে অন্যায়ের প্রতিবাদ করবে। আমি বলছি আপনারা একটা পয়েন্ট সবাই ভুলে যাচ্ছেন হয়তো, এই ট্রাকগুলো যে কলকাতা শহরে চলে, ট্রাক থেকে শুরু করে যে কোনো পণ্যবাহী গাড়ি, সবার একটা মান্থলি সিস্টেম আছে। এই মান্থলি আবার 2 রকম আছে। একটা মান্থলি হচ্ছে আপনি এই ঘাট থেকে ওই ঘাটে যাবেন, সেই ঘাট থেকে সেই ঘাটে যাবেন, যে রুটে চলেন তার মান্থলি। আরেকটা হচ্ছে যেটা লালবাজার থেকে হয়, সারা কলকাতা শহরে যে কোনো জায়গায় যেতে পারবেন, আপনাকে কেউ আটকাবে না। আমি বলছি দেখুন, একটা লোক যদি একটা ভুল করে ট্রাফিক সিগন্যাল ভায়োলেট করে, তখন পুলিশ তাকে ফাইন করে। আপনি বলুন তো, এই বেআইনিভাবে পার্কিং, সেই পার্কিং থেকে ওদের যে মূল্য, ধার্য মূল্য, সেটা দিতে পারেনি বলেই ভাঙচুর। এটা তো সরকারেরও লস। এক হচ্ছে মানুষের অসুবিধা, বেআইনি পার্কিং এর যদি 40 খানা বাস রাখা থাকে, লরি রাখা থাকে, সেটা তো মানুষের অসুবিধা। আবার সেটাকে পুলিশ কখন উঠে যাবে জানতে পারছেন। এই ছুটন্ত লরি থেকে উড়ন্ত টাকা জোগাড় করাটা সিস্টেম, এটা নিয়ে কোনো সংশয় নেই। আর এটা নিচের তলায় পুলিশ অফিসারে শুধু সীমাবদ্ধ নেই, 75% ওপরে যায়, তাই এখানে দাঁড়িয়ে পুলিশকে মদত দেওয়া হয়। আর ভবানীপুর থানা থেকে যদি মুখ্যমন্ত্রী ক্রিমিনাল ছাড়িয়ে আনতে পারে, তাহলে পুলিশ আর ক্রিমিনাল সমকক্ষ থানা থেকে মুখ্যমন্ত্রীকে কোনো কাউকে ছাড়াতে থানায় যেতে হয় না, একদম মিথ্যে এত কথা বলছে যে পুলিশ নাকি খুব আগে খুব ভালো ছিল, এখন খুব ফুলবাগান থানার ভেতরে রেপ করেছিল নিয়ার বানুকে, সেখানে শ্যামলী গুপ্ত টাকা দিয়ে ম্যানেজ করতে গেছিল। শ্যামলী গুপ্ত নয়, ভুল করছো, শ্যামল ভট্টাচার্য, শ্যামল চক্রবর্তী, শ্যামল চক্রবর্তী বা শ্যামলী গুপ্ত, যেগুলো গিয়ে ম্যানেজ করতে গেছিল। সিপিএম পার্টি আবার এখানে এসে এই কথা বলছে, ওটা ভুল কথা। কি ভুল কথা? যা হয়েছে, পুলিশ যা করেছে, যেভাবে রেপ করেছে, থানার ভেতরে রেপ করেছে, কুণাল ঘোষের আপত্তিকর মার, সেটা কেমন জিনিস আমি বুঝতে পারলাম না। তোমাদের সময় যেভাবে রেপ করেছে আর এই সময় কিভাবে রেপ হয়, এটা বুঝিয়ে বলতে। আরে ভাই, তুমি আমাকে বুঝিয়ে বলো না। আমি পরের ইস্যুতে যাব। এই যে পুলিশ যদি সত্যি চায় না, সরকার যদি সত্যি মনে করে এই ট্রাকের এই ঘটনা আমরা নিন্দা করছি, তৃণমূল নিন্দা করছে, তাহলে যারা এই ঘটনা ঘটেছে তাদের মাইনে থেকে, তাদের প্রভিডেন্ট ফান্ড থেকে, তাদের সাসপেনশন থেকে টাকা নিয়ে সেসব তো আছেই, কিন্তু আমি বলছি যে পুজোর পর বিজনেস কনক্লেভ হবে। আমি বলছি অত্যন্ত সাধু উদ্যোগ। আজকেই টাটা গোষ্ঠীর চেয়ারম্যান স্বয়ং নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, অত্যন্ত সাধু উদ্যোগ। আর বিনিয়োগ তো লাগবে রাজ্যের, কিন্তু প্রশ্নটা পরিষ্কার, যেখানে দক্ষিণ কলকাতার একেবারে হৃদয়ে, খাস দক্ষিণ কলকাতায় রাতে পুলিশ পণ্যবাহী ট্রাক ভাঙচুর করছে, সেখানে বিনিয়োগকারীরা কি বিনিয়োগ করবেন? কিন্তু পাশাপাশি আবার যে অন্তত সিসিটিভি দেখে আইডেন্টিফাই করে সাসপেন্ড করেছে, পরবর্তী একেবারে আইনি পদক্ষেপ হচ্ছে কিনা সেখানে আমাদের নজর থাকবে। এবং অবশ্যই যে ট্রাকগুলো ভাঙা হয়েছে তারা ক্ষতিপূরণ পাচ্ছেন কিনা। কিন্তু এখান থেকে আমার পরের প্রতিবেদন, এই ভাঙা টাঙা নিয়ে কথা হচ্ছে না, আজকে একটা গোটা ব্রিজ, ভুল শোনেননি, একটা আস্ত ব্রিজ ভেঙে পড়ল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুজরাটে, এবং গম্ভীরা সেতুর ওপর
40 বছরের পুরনো ব্রিজের রক্ষণাবেক্ষণ নিয়ে আগেই প্রশ্ন উঠেছিল, এবং সবথেকে বড় কথা অন্তত 10 জন, এখন শুনছি 11 জনের একেবারে স্পষ্ট, তারপরে অসংখ্য আহত, একটা জলজ্যান্ত ব্রিজ ভেঙে পড়লো। এর আগের নিদর্শনও আছে, ঠিক গুজরাট ভোটের আগে আরেকটা ব্রিজ ভেঙে পড়েছিল, জানিয়ে বহুবার এই অনুষ্ঠান আমরা করেছি। আর বিস্ময়করভাবে একটা বড় অংশে রাতারাতি সেই ব্রিজ ভাঙার খবরটা উধাও হয়ে গেছিল, কিন্তু সে কথা আলাদা। কিন্তু এইখানে আজকের ভয়ঙ্কর ঘটনা আপনাদের সামনে রাখব। ভয়ঙ্কর দৃশ্য, ফের ব্রিজ বিপর্যয়, প্রধানমন্ত্রীর রাজ্যে ফের ভেঙে পড়ল সেতু, ফের মৃত্যু। গুজরাটে এভাবেই লরি, পিকআপ ভ্যান, মোটর বাইক নিয়ে ভেঙে পড়ল ব্রিজ। নিরীহ মানুষের প্রাণ গেল, আহত হলেন বেশ কয়েকজন। 2022 সালে মোরবি ব্রিজ ভেঙে অসংখ্য মানুষের মৃত্যুর পর এবার ভাদোদরায় মহিসাগর নদীর উপর তৈরি গম্ভীরা সেতু ভেঙে পড়ল। স্থানীয় বাসিন্দাদের দাবি, বুধবার সকাল 7:30 নাগাদ বিকট শব্দে ভেঙে পড়ে এই গম্ভীরা ব্রিজের একাংশ। সেই সময় ব্রিজ দিয়ে একাধিক গাড়ি চলাচল করছিল। হঠাৎ করে ব্রিজের 10 থেকে 15 মিটার ধসে যায়, নদীতে পড়ে যায় 2টি লরি সহ একাধিক গাড়ি। বরাত জোরে রক্ষা পায় তেলের এই ট্যাঙ্কার, যেটি এখনো এভাবেই ব্রিজ থেকে বিপজ্জনকভাবে ঝুলছে। 7:30 बजे के आसपास ये मुजपुर और गंभीरा के बीच का जो पुल है वो टूटने की खबर आई। ब्रिज के बीच में से 10 से 15 मीटर का जो स्लैब है वो टूट के गिर गया था। ब्रिज पे उस समय 2 वाहन थे, वो भी वहाँ पे फंसे रहे, और जो ब्रिज के ऊपर 2 ट्रक, 2 पिकअप और 1 रिक्शा वो नीचे गिर के नदी में आ गए थे। 2 দশকেরও বেশি সময় ধরে গুজরাটে একটানা ক্ষমতায় বিজেপি। এই পরিস্থিতিতে খোদ নরেন্দ্র মোদীর রাজ্যে একের পর এক ব্রিজ ভেঙে পড়ে মৃত্যু মিছিলের ঘটনায় বিজেপি সরকারের কড়া সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। প্রধানমন্ত্রী বলেছিলেন না, স্যাটেলাইট টেকনোলজিতে রাস্তা হচ্ছে সমস্ত উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাটে আপনি দেখুন গিয়ে গুজরাটের কি অবস্থা, রাস্তাঘাটের ব্রিজ ভাঙছে, নিম্নমানের মাল, এর আগেও ব্রিজ ভেঙেছে। চোরের টেকনোলজি, এখন বিশ্বগুরুর নিঃস্ব অবস্থা দেখছে। এটা বিরোধী দলের কোনো রাজ্য হলে এতক্ষণে লাফালাফি শুরু হয়ে যেত। 2022-এর 30শে অক্টোবর নরেন্দ্র মোদীর গুজরাট সফরের মধ্যেই মাচ্ছু নদীর উপর তৈরি ঝুলন্ত মোরবি সেতু ভেঙে পড়ে 141 জনের মৃত্যু হয়। তার আগে 2016 মার্চে কলকাতায় পোস্তায় উড়াল পুল ভেঙে পড়ে 26 জনের মৃত্যুর পর বিধানসভা ভোটের প্রচারে এসে নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কটাক্ষ ছুড়ে দিয়েছিলেন। ये तो एक्ट ऑफ गॉड है दीदी, ये एक्ट ऑफ गॉड नहीं, ये तो एक्ट ऑफ फ्रॉड है, फ्रॉड। এবার মোদী রাজ্যে ফের একবার ব্রিজ ভেঙে পড়ার পর সেই কটাক্ষ ফিরিয়ে দিয়েছে তৃণমূল। গুজরাটে আবার একটি সেতু ভেঙে পড়ল বরোদায়, এবং ওপর থেকে গাড়ি পড়ে গেল। সেখানে মৃতের সংখ্যা 10 অতিক্রম করেছে। গুজরাটের এই ঘটনা যথাযথ তদন্তের দাবি রাখে। অবিলম্বে তদন্ত দরকার, নিরপেক্ষ তদন্ত দরকার। বারবার গুজরাটে সেতু ভাঙছে কেন, এর নৈতিক দায়িত্ব গুজরাট সরকারের, এবং প্রধানমন্ত্রীকে বলতে হবে গুজরাটের সেতু ভাঙাটাও অ্যাক্ট অফ ফ্রড। একটা তৈরি সেতুতে গাড়ি যাচ্ছে, চাপ পড়ছে, হয়তো দুর্বল হয়ে রয়েছে, সেখানে কোনোভাবে ভেঙে পড়তে পারে, কিন্তু যেটা নতুন আর তার উপর দিয়ে একটা ছোট্ট খেলনা গাড়িও গেল না, আর সেটা ভেঙে পড়লো। অতএব দুটোর মধ্যে আকাশ আর পাতাল তফাৎ। ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় সড়ক নির্মাণ দপ্তরকে দ্রুত তদন্ত রিপোর্ট দেবার নির্দেশ দিয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী। আশাবুল হোসেন ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। সুমাদা, হলিউডের ডিজাস্টার মুভি ডিজাস্টার জন্য হার খেয়ে যাবে একদম। মানে প্রথম বিষয়টা হচ্ছে অন্য দিক দিয়ে বলবো ভাবছিলাম, ইনফ্রাস্ট্রাকচার এসব নিয়ে, কিন্তু রাহুলবাবু যেভাবে বললেন যে ব্রিজের ওপর লরি গেলে একটু চাপটাপ পড়লেই ব্রিজ ভেঙে যাবে, এখন এরপর তো মমতা ব্যানার্জিও বলবেন যে যেখানে পশ্চিমবঙ্গে যখন ভেঙে পড়েছিল ওপর দিয়ে কোনো লরি যাচ্ছিল, চাপ পড়েছে। ফলে এই যে গোটা বিষয়টার জায়গায় যেটা ভাবতে হবে সেটা হচ্ছে এখন যে জায়গায় টেকনোলজি গেছে তাতে কিন্তু সত্যি এই ব্রিজগুলোর স্বাস্থ্য পরীক্ষা থেকে শুরু করে পুরনো ব্রিজ তাকে দেখা বা নতুন ব্রিজ যখন বানানো হচ্ছে এই পরিস্থিতি তৈরি হয়েছে। প্রশ্ন হচ্ছে যে দেশের সরকার
ইনফ্রাস্ট্রাকচারের পেছনে কতটা অর্থ ঢালছে, এই জায়গাটা ইনফ্রাস্ট্রাকচার কেন গুরুত্বপূর্ণ। এক হচ্ছে শিল্পোদ্যোগের জন্য কিছুদিন আগে মানে মোরারি ব্রিজে 150 জন মানুষ মারা গেল একই রাজ্যে, সেটা থেকে আমি শিক্ষা নেব। এবং এটা কিন্তু ক্রমাগত হচ্ছে, সেই জায়গাতে একটা সন্দেহ আসছে। অন্য দেশেও কিন্তু ব্রিজ অ্যাক্সিডেন্ট হয়, এমন নয় শুধু ভারতে হচ্ছে, ভারত বিরাট দেশ, কিন্তু আমার মনে হয় সরকারের প্রায়োরিটির লিস্টে এই ব্রিজের ব্যাপারগুলো খুব একটা নেই। কারণ এই টেকনোলজির পেছনে টাকা খরচ করলে কিন্তু এই ধরনের ঘটনা এত দ্রুত এই পরিসংখ্যানে ঘটতো না। এবার অন্তত বিশ্বনাথদার কাছে, আরে গুজরাটে 20টা সেতু ভেঙেছে, 20টা সেতু ভেঙেছে, আজকে 10 জন লোক মারা গেছে, 10 জন মারা গেছে। কিন্তু আমি একটা দেখেছি কুম্ভমেলায় যে সংখ্যা দেখিয়েছিল, পরে দেখা গেছে অনেক বেশি লোক মারা গেছে। একদম রথযাত্রা, এই যে রথযাত্রা সাম্প্রতিককালে এখানেও কিন্তু পুরীতে বিজেপি গভর্নমেন্ট, সেখানেও প্রচুর লোক মারা গেছে, প্রচুর মারা গেছে, এতজন মানুষ মারা গেছে, তৃণমূলই মূল্য না সেখানে মানুষের মৃত্যু নিয়ে অন্তত মারা গেছে। আরে রথযাত্রা মানুষের এটা কোনো কথা হলো? মারা যান তো মানুষ। না 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 না, ভগবানের ভক্তির জন্য যদি ভিড় হয়, সেই ভিড় সামলানোর দায়িত্ব প্রশাসনের। না না একদম, তুমি বলতেই পারো। গুজরাটের ঘটনায় তাহলে উনি কি বলবেন? একটা ফ্রড, তাহলে তো আমি আপনাকে প্রথম বলি, যেটা অনুরোধ করব, যে নরেন্দ্র মোদীর গুজরাট নয়, নরেন্দ্র মোদীর আজ সারা ভারতবর্ষ। আমি বলছি এবার আমি বলছি, যেই আপনি এই সেকশনে ঢুকলেন, সেই সঙ্গে সঙ্গে তৃণমূলী যারা বলছে তাদের যে এত মুখের হাসি চওড়া, এটাও দুর্ভাগ্যজনক। আমি আপনাকে একটা কথা বলি, যে সৌম্যদাকে টিভিতে বেশ দারুণ লাগছিল, হ্যাঁ, কিন্তু উনি যেটা বললেন যে চোরেদের প্রযুক্তি, নিম্নমানের মাল, এটা তো 85 সালের তৈরি ব্রিজ, এটা তো এমন কিছু ব্রিটিশ আমলের তৈরি ব্রিজ নয়। এই ব্রিজের মেনটেনেন্স করার সময়ও এসছে কিনা, আমি যদিও ব্রিজ বিশেষজ্ঞ নয় তাই বলতে পারবো না, আমিও বলছি ইট ইজ একটা ফ্রড, ইট ইজ একটা ফ্রড। এটা তো 85 সালের কংগ্রেস আমলের তৈরি ব্রিজ। আমিও বিশেষজ্ঞ নই, কিন্তু একটা ব্রিজের 40 বছর, এটা কোনো একটা আয়ু হলো? মানে 40 বছর পরে তাহলে ব্রিজ ভেঙে পড়বে? 40 বছরের মধ্যে একটা ব্রিজ ভেঙে পড়তে পারে, এটাও কিন্তু না। আমরা বলি যে ব্রিটিশ আমলের তৈরি। আমি শুধু একটা, আমি আসবো, কিন্তু একটু আয়নায় নিজেদের মুখও তো দেখা দরকার। নরেন্দ্র মোদী, আমি সজলকে মনে করিয়ে দেবো যে বলেন যে গুজরাট আমার কর্মভূমি। আমি বলছি এটা, আমি বলছি নিজের মুখে যা বলেন, একেবারে শব্দটা বলছি, গুজরাট আমার কর্মভূমি। আমি আসবো, কিন্তু তার আগে একটু রাজ্যের বিষয়ে আসতে হবে। তার কারণ আজকে 21 শতাব্দীতে যখন মানুষ চাঁদে পৌঁছে যাচ্ছে, মহাকাশে নতুন নতুন ইতিহাস তৈরি হচ্ছে, তখন আমাদের রাজ্যে পশ্চিম মেদিনীপুর জেলায় হৃদরোগে আক্রান্ত হয়েছেন এক বৃদ্ধা। তাকে প্রাথমিক চিকিৎসা করাতে বাঁশের ডুলিতে করে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এই একই জেলায় কিছুদিন আগে দেখিয়েছি যে গাড়ি আটকে গেল কাদায়, সেখানে রাস্তায় প্রসব করাতে হলো। আমি বলছি ঠিক যেরকম বিজ্ঞানের অগ্রগতি, ব্রিজ ভাঙা, সেরকম পাশাপাশি ডুলি করে তো লোকে আমাদের ছোটবেলায় 4 ধামে যেতেন, পশ্চিম মেদিনীপুরে ডুলি করে এই যাওয়ার ছবিটা সত্যি সত্যি লজ্জার। আমি দ্রুত একবার দেখাবো, তারপর আবার আলোচনায় আসবো। পথশ্রী রাজ্যে পথেরই হতশ্রী দশা, আর তার মাসুল গুনতে হলো হৃদরোগে আক্রান্ত 65 বছরের এক বৃদ্ধাকে, যাকে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া প্রয়োজন ছিল, তাকে নিয়ে যেতে হলো বাঁশের ডুলিতে চাপিয়ে। লজ্জার এই ছবি পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের। এখানে গ্রামরাজ পঞ্চায়েত এলাকার সান্দেউলি গ্রামে প্রায় 1 কিলোমিটার রাস্তার এমনই শোচনীয় অবস্থা যে গাড়ি বাইক তো দূরের কথা, সাইকেল অবধি চালানো দুষ্কর। বুধবার সেখানেই সরস্বতী সমাজ নামে এই বৃদ্ধা হৃদরোগে আক্রান্ত হন। তখনই হাসপাতালে নিয়ে যেতে হতো, কিন্তু পরিবারের দাবি এই রাস্তায় কোনো অ্যাম্বুলেন্স ঢুকতেই রাজি হয়নি। বাধ্য হয়ে হৃদরোগে আক্রান্ত বৃদ্ধাকে বাসের ডুলিতে চাপিয়ে রওনা দেন পরিবারের সদস্যরা। রাস্তার তো আমরা কতবার বলছি, রাস্তার জন্য হয়নি কিছু। আমার মাকে তো বহু কষ্টে 1.5 কিলো 2 কিলোমিটার বুড়ো বাঁধে তুলে দিয়ে, মানে 5 দিন মেদিনীপুরে ছিলি, আজকে বহু কষ্টে 2 ভাই পৌঁছে দিয়ে জানাইছি বহু জায়গায়, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই যন্ত্রণা ভোগ করতে হচ্ছে তাদের। প্রশাসনকে জানালেও কেউ কথা কানেই তোলেননি বলেও অভিযোগ করেছেন তারা। আমরা ডিএম সাহেবকে লিখিত কমপ্লেন জানিয়েছি, বিডিও সাহেবকে মেল মারফত কমপ্লেন জানিয়েছি এবং এসডিও সাহেবকে আমরা মেল মারফত জানিয়েছি,
এবং বারে বারে আমরা প্রধানের সাথে ফোনের মারফত যোগাযোগ করি, কোনো সুয়ারা পাচ্ছি না। একজন অসুস্থ হয়ে গেলে তাকে খাটে করে আমাদেরকে বয়ে আনতে হয়। আমরা কোন রাজ্যে বাস করছি যেখানে একটা রুগীকে কাঁধে করে বয়ে নিয়ে যেতে হচ্ছে। মাস দুয়েক আগে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে কাদায় ভরা রাস্তায় প্রসূতিকে নিয়ে আজকে পড়েছিল গাড়ি। শেষ অবধি গাড়িতেই প্রসব করাতে হয়। এবার সেই নারায়ণগড়েই দেখা গেল এই করুণ ছবি। কাদায় ভরা এই রাস্তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে শুরু হয়েছে কাদা ছোড়াছুড়ি। কেন্দ্র সরকার থেকে গ্রাম বাংলার উন্নয়নের জন্য রাস্তাঘাট থেকে সামগ্রিক উন্নয়নের যে টাকা আসে, খেলা মেলা লক্ষ্মী ভাণ্ডারের টাকাই বিলিয়ে দিতে সেই টাকা শেষ হয়ে যায়, তো উন্নয়ন হবে কোথায়? বাস্তব পরিস্থিতি গ্রামে গঞ্জে দেখুন, ড্রেন থেকে রাস্তাঘাট থেকে সামগ্রিক উন্নয়ন যেটা মানুষের, সেটাই একদম স্তব্ধ হয়ে গেছে। বিজেপি তো ওরা বিরোধী আছে, ওরা তো বলবে, ওদের কথা ততটা আমরা ধরি না। ডিএম সাহেব কোনোদিন বলেন না যে এই রাস্তাটার ব্যাপারে, কিন্তু যেহেতু ঘটনা একটা ঘটে গেছে, আমি বিডিও সাহেবের সঙ্গে কথা বলেছি, উনিও বলছেন যে দেখছি কি করা যায়। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই টনক নড়ে প্রশাসনের। রাস্তা মাপার জন্য গ্রাম পঞ্চায়েতের তরফে শুরু হয় মাপজোক, কিন্তু এতদিন এই উদ্যোগ কোথায় ছিল? হৃদরোগে আক্রান্ত একজন বয়স্ক মানুষকে আজ যে যন্ত্রণা, যে দুর্ভোগের মধ্য দিয়ে যেতে হলো, সেই দায় কি প্রশাসন এড়াতে পারে? অমিত জানার রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর। অর্থাৎ পরিকাঠামোগত বিনিয়োগ, ক্যাপিটাল এক্সপেন্ডিচার কমতে কমতে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী ফেয়ার এনাফ, কোনো অসুবিধা নেই, কিন্তু পাশাপাশি রাস্তা খারাপ হলে রাস্তা তৈরি, নতুন রাস্তা তৈরি, সেগুলো বন্ধ আছে একেবারে। আমি বলছি কলকাতা কর্পোরেশনের যে অবস্থা, বিভিন্ন মানে ভেতরের রাস্তাগুলোর দিকে তাকান, তাতেও নাগরিক জীবনে আপনি বুঝতে পারবেন যে মানে এক্সপেন্ডিচার পুরসভাগুলো করতে পারছে না, রাস্তা মেরামতের কাজও করতে পারছে না। আমি বলছি সুমনদা, মোদি হোক মমতা হোক, 25% কাজ করে 100% দাবি করে। মোদির ক্ষেত্রে ধরুন, ব্রিজ কংগ্রেস আমলে তৈরি হয়েছে, আমি মানলাম, কিন্তু ব্রিজ মেনটেনেন্স করাটাই তো সুশাসনের পরিচয়। বিশ্বনাথদা, আমি বলছি, আমি হিসেব করছিলাম, 1900 ভাবুন, মানে 1985 সালে তৈরি হয়েছে, আজকে যে ব্রিজটা ভেঙে পড়লো, কংগ্রেস আমল হোক বিজেপি আমল হোক আমি ভাবছি না, কিন্তু বাংলার লোক এই যে হাওড়া ব্রিজটা আমরা চড়ছি, প্রতিদিন চড়তে হয়, সেটা 1943 সালে কমিশন হয়েছে, সব তো ওটা বন্ধ করে দিতে হবে। এই যদি ফর্মুলা, আমি আপনাকে বলছি, কোথায় 1943, কোথায় 1985? এবার আপনার যদি সবসময় মনে হয় যে 25% কাজ করে 100% দাবি করা মানে মানুষের কারণে ফুলিয়ে ফাঁপিয়ে বলা, সেটাই হচ্ছে। পশ্চিমবাংলাতে আপনার কয়েকদিন আগে উপনির্বাচন হলো, কালীগঞ্জের উপনির্বাচনে আপনি সকাল থেকে দেখিয়েছেন একটার পর একটা রাস্তার কি অবস্থা, প্রার্থীর গাড়ি পর্যন্ত কাদায় আটকে গেছে, শয়ে শয়ে লোক এসে সেই গাড়ি উঠাচ্ছে, মানে গ্রামগঞ্জের রাস্তার ছবি, এইটাই হলো পশ্চিমবাংলার ছবি। আমার প্রশ্ন হচ্ছে, দিদিকে বলো একটা কর্মসূচি হয়েছিল, দাদাকে বলেও আর একটা কর্মসূচি হয়েছিল, প্রচুর লোক ফোনাফুনিও করেছিল। আমি একটা সমীক্ষার কাজের সাথে যুক্ত আছি, দিদিকে বলো কর্মসূচি যেগুলো কমপ্লেন এসেছিল, 20% কাজ হয়নি, অথচ প্রচারের সময় বড় করে আইপ্যাক প্রচার করে দিয়েছিল, সব দিদি করে দিয়েছে। দিদিতে বলো যদি কাজ হতো, তাহলে একের পর এক রাস্তায় দশা আপনি কেন কিভাবে দেখাচ্ছেন? আমি বলছি যে মনোজিৎ মিশ্রটা শুধু মধ্যযুগীয় বর্বরতা করে নাই, ডুলি থেকে তৃণমূল গোটা পশ্চিমবাংলাকে মধ্যযুগে নিয়ে গেছে। আর হলো গুজরাট হোক, পশ্চিমবাংলা হোক, আর পোস্তা হোক বা গম্ভীরা হোক, কাটমানির চাপে এই গোটা সেতু ভেঙে পড়ছে, আর এই কাদায় গোটা কাটমানিটা লুটোপুটি খাচ্ছে। পথশ্রীর নামে কয়েকশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, কোথায় গেল? ওটাও কি তৃণমূলের নেতারা ঝেড়ে দিয়েছে? সব দোষ চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা রয়েছে তো। আমি বলছি যে আমাদের পশ্চিমবাংলার বর্তমান আপনি যদি দেখেন রাস্তা, আমি স্টেট হাইওয়ে থেকে শুরু করে কলকাতা পৌরসভার না নাসা, আমি যেটা করেছি সেটা সবাই জানে। এবার যদি বলে যে কলকাতা জেলা বাদ দিন, কলকাতা এবং সল্টলেকের রাস্তায় আপনি তো চলাফেরা করেন, খারাপ মনে হচ্ছে আপনার? কলকাতার বর্ষার কি হাল হয়েছে দেখেছেন? আপনি একটা সার্ভে করুন সরকারি ভাবে সল্টলেক আর কলকাতা। এটা কিন্তু আমি আপনাকে বলছি যে যার যেটা বিশ্লেষণ করা হচ্ছে না সঠিক হচ্ছে না। কলকাতার রাস্তার বৈশাদা যা বললো তাতে বৈশাদাকে অন্তত এমআইসি রোড করে দেওয়া উচিত মেয়র সাহেবের, এত প্রশংসা করলো। আমি বলছি পথশ্রীর হতশ্রী দশা বেরিয়ে পড়েছে। আমি বলছি বৈশাদা একটু এগুলো কম বোঝে আমার যতদূর আমি চিনি। হ্যাঁ, এখানে যদি দেবাংশু থাকতো বলতো এটা সাজানো ঘটনা, রিল করছিল কেউ। আমি বলছি পশ্চিমবঙ্গের এই ঘটনা, হ্যাঁ
পথশ্রী থেকে সেতুশ্রী, না না, তফাৎ নেই। ওটা হ্যাঁ কংগ্রেস জামানায় তৈরি। হ্যাঁ, তো আমার যেটা ঠিক পোস্তাটাও আর পোস্তাটাও সিপিএম জামানা। পোস্তাটা সিপিএম এর আমি আপনাকে বলি, আমি বিশ্বনাথকে একটা উত্তর দিই, 100 মানে 150 25 কাজ বা 75 25 কাজ করে আমি আপনাকে বলি, আমরা এই যে লক্ষ্মী ভান্ডার এত শুনি, তো আমরা আজ অব্দি 88 কোটি মানুষকে বিনা পয়সায় রেশন দিই। কত প্রচার করেছি দাদা, প্রচার করেছি পথশ্রী কখনো রাস্তা আর সেতু ভাঙার বিকল্প নয়, রাজ্যে হোক বা কেন্দ্রে বা গুজরাটে বা টেকনিক্যাল পয়েন্ট একেবারে, যে বাজপেয়ীজির আমলে যেমন স্বর্ণ চতুর্ভুজ হয়েছিল, আমাদের তো শহরের সঙ্গে শহর জোড়া নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কাজ হয়েছে এবং শহরগুলো খুব ভালোভাবে জোড়া হয়েছে। এখনো বিজেপি রাজত্বে বা হয়তো তৃণমূল রাজত্বেও বড় রাস্তা ভালোভাবেই হচ্ছে। উল্টো দিকে কিন্তু গ্রামের দিকে যদি আপনি দেখেন, ব্যালেন্স করছি শহর আর গ্রামের ব্যালেন্স, গ্রামের দিকে যদি আপনি দেখেন, এত বছর ধরে ভারতবর্ষে একমাত্র প্রকল্প হয়েছে যখন কংগ্রেস ইউপিএ সরকার ছিল এবং বামপন্থীদের সমর্থন ছিল, 100 দিনের কাজের প্রকল্প, যার মাধ্যমে সত্যিকারের গ্রামের দিকে রাস্তা হতে পারে। একটু বলে আমি খারাপ বলিনি, আপনাকে ভালো বলেছি, তো বলেছি বিজেপি ভালো রাস্তা করেছে, তৃণমূল ভালো রাস্তা করেছে। গ্রামের দিকে রাস্তা করার জন্য যে ধরনের রাজনৈতিক ভাবনা প্রয়োজন, সেখানে কিছুটা লিমিটেশন হচ্ছে। আমি বলছি যে তোমার পোস্টা এবং মাঝেরহাটের কথা হলো, উল্টোডাঙ্গার কথা হলো, দ্রুত পরে প্রতিবেদনে দেখে নেব। দেখুন, প্রধানমন্ত্রীর রাজ্য গুজরাটের ব্রিজ ভেঙে পড়ে 12 জনের মৃত্যু হলো। নদীতে পড়ে গেল ট্রাক লরি। দুর্ঘটনার এই ছবি শিউরে ওঠার মতো। এর আগে গুজরাটেরই মোরবিতে ব্রিজ ভেঙে 141 জনের মৃত্যু হয়েছিল। এবার ফের সেই গুজরাটে সেতু বিপর্যয়। আর এই ছবি সামনে আসতেই উঠে এসেছে কলকাতার পোস্তা উড়ালপুল ভেঙে পড়ার ঘটনা। 2016-র 31শে মার্চ বেলা 12:30 নাগাদ এভাবেই ভেঙে পড়ে পোস্তার বিবেকানন্দ উড়ালপুলের একটা বড় অংশ। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে উড়ালপুল ভেঙে পড়ার সেই ছবি। মুহূর্তের মধ্যে উড়ালপুলের নিচে চাপা পড়ে যায় গাড়ি ও তার আরোহীরা। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে প্রাণ হারান বহু মানুষ। ছিন্ন ভিন্ন হয়ে যায় অনেকের দেহ। মৃত্যু হয় 27 জনের। জানিয়ে ভোটের প্রচারে পশ্চিমবঙ্গে এসে আক্রমণ করেন খোদ নরেন্দ্র মোদী। एक ब्रिज गिर गया, अनेक लोग मर गए। मुझे बताइए, अगर कोई मरता है तो कोई मुखिया वहां पहुंचता है तो पहला काम क्या करता है? मरने वालों को बचाने की कोशिश करता है। दीदी ने क्या किया? वहां पहुंचते ही पहला काम, ये तो लेप वालों ने कॉन्ट्रैक्ट दिया था, ये कहते हैं ये तो एक्ट ऑफ गॉड है। दीदी, ये एक्ट ऑफ गॉड नहीं, ये तो एक्ट ऑफ फ्रॉड है, फ्रॉड। এই পরিস্থিতিতে মোরবির পর এবার গুজরাটে ফের একবার ব্রিজ ভেঙে মৃত্যুর ঘটনা নিয়ে বিজেপিকে আক্রমণ করতে ছাড়েনি তৃণমূল। কি বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? অ্যাক্ট অফ ফ্রড তো, যেটা নতুন, আর তার উপর দিয়ে একটা ছোট্ট খেলনা গাড়িও গেল না, আর সেটা ভেঙে পড়লো। পোস্তার পাশাপাশি উঠে এসেছে মাঝেরহাট ব্রিজ ও উল্টোডাঙ্গা ব্রিজ ভেঙে পড়ার ঘটনাও। 2018 4 সেপ্টেম্বর তাসের ঘরের মতো ভেঙে পড়ে মাঝেরহাট ব্রিজের একটা অংশ। 4 জনের মৃত্যু হয়, আহত হন প্রায় 25 জন। 2013 4 মার্চ হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল উল্টোডাঙ্গা উড়ালপুলের মাঝের অংশ। বিরোধীরা বলছে, আজ বিজেপিকে যখন তৃণমূল দুষছে, তখন পশ্চিমবঙ্গে একের পর এক সেতু বিপর্যয়ের দায় তারা এড়িয়ে যেতে পারে কি করে? আমাদের রাজ্যে যখন যা বিবেকানন্দ সেতু যেটা ছিল বিবেকানন্দ রোডের উড়ালপুল যখন ভেঙে পড়লো, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী কত হয়েছেই করলেন, কাউকে শাস্তি দেওয়া হয়েছে? কোনো তদন্ত হয়েছে? আজকে দাঁড়িয়ে ডবল ইঞ্জিনের সরকার, গুজরাটও তাই হচ্ছে। কাটমানি সরকার হলে এরকমই হয়, ডবল ইঞ্জিনের সরকারের ডাবল কাট আছে। যখন আমাদের পোস্তায় নির্মীয়মান একটা উড়ালপুলে দুর্ঘটনা ঘটেছিল, তখন এই নরেন্দ্র মোদী এসে বলেছিলেন এটা অ্যাক্ট অফ গড নয়, অ্যাক্ট অফ ফ্রড। তাহলে গুজরাটে যে পরপর ব্রিজ ভাঙছে, তাহলে এগুলো অ্যাক্ট অফ গড নয়, এগুলো গুজরাটে যা হচ্ছে অ্যাক্ট অফ ফ্রড। আমরা প্রপার ইনভেস্টিগেশন চাই, কারা তৈরি করছে,
কিভাবে তৈরি করছে, কিসের বরাত পাচ্ছে, কি করে পরপর সেতু ভেঙে পড়ছে গুজরাটে। পশ্চিমবঙ্গ হোক কিংবা গুজরাট, বিজেপি সরকার হোক কিংবা তৃণমূল সরকার, যাদের গাফিলতির জন্য সেতু ভাঙে, যার জেরে অসংখ্য নিরীহ প্রাণ চলে যায়, সেই দোষীদের কি কোনোদিন কোনো শাস্তি হয়? শিবাশিস মৌলিক, রঞ্জিত হালদার ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। নজরুল লিখেছিলেন, বাগিচায় বুলবুলি তুই, ফুল শাখাতে দিসনে আজি দোল। 2026-এর আগে এখন ভোটের বাগিচায় নেতারা একেবারে উঠে পড়ে সার আর জল দিচ্ছেন। কেউ সংখ্যালঘু ভোটের গাছে কুঁড়ি ফোটাতে চাইছেন, তো কেউ আবার হিন্দু ভোটের গাছে। কারো টার্গেট মহিলা ভোট ব্যাংক, তো কারো ইস্যু দুর্নীতি। শোনা যাচ্ছে তৃণমূলের 21শে জুলাইয়ের 3 দিন আগে এ রাজ্যে সভা করবেন স্বয়ং নরেন্দ্র মোদী। এখন দিনের শেষে কার বাগিচায় বুলবুলি দোল খাবে আর কার সাজানো বাগান শুকিয়ে যাবে, সে তো বলবেন আপনারা। আমরা বাইরে থেকে দেখছি বলে আবার আমাদের কেস দেবেন না প্লিজ। দেখুন, কেস দেবেন না প্লিজ। কেস দেবেন না প্লিজ।